মধু খাও, সুস্থ থাকো। নিউজ 18 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি কমলিকা। 21-এর নির্বাচনের শব্দকোষে যে শব্দটি সবার উপরে রয়েছে কি বলুন তো? ভাইপো। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ ভাতিজা খোঁজা। গোটা বিরোধীদের রাজনীতি এবং গোটা বিরোধীদের কেন্দ্রবিন্দু, আক্রমণের কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার কোনো টেলিভিশনের মুখোমুখি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ আমাদের সঙ্গে রয়েছেন তিনি। অভিষেক, ওয়েলকাম নিউজ 18 বাংলায়। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। সবার প্রথমে একটাই প্রশ্ন, যে লোকে বলছে যে যত নির্বাচনের চাপ বাড়ছে তত বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিট, স্লিম, ট্রিম হয়ে যাচ্ছে। এর রাজটা কি? স্লিম ট্রিম নয়, নিশ্চিতভাবে একটু ফিট যদি থাকে কাজ পরিশ্রম বেশি করা যায়। আর স্বাভাবিকভাবেই আমাদের এখন খাওয়া দাওয়া সময় ঠিক থাকে না। দিনে 20 ঘন্টা 22 ঘন্টা পরিশ্রম করতে হয়, সকাল থেকে রাত অবধি মিটিং মিছিল কর্মসূচি চলতেই থাকে। তার মধ্যে যদি একটু ওজন ঝরে ভালোই, পরিশ্রম বেশি করা যায়। এই যে ওজন ঝরানো, মানে এরও তো অবভিয়াসলি একটা কন্টিনিউয়াস প্রসেস রয়েছে। সেটা মানে লকডাউন থেকে যদি দেখা যায়, যত নির্বাচন কাছে আসছে দেখা যাচ্ছে তত সেটার উপর বেশি জোর পড়ছে, অনেকটা ফিট লাগছে। তাই সাধারণ মানুষের প্রশ্ন যে এটাও কি অনুপ্রেরণা দিদির? না, নিশ্চিতভাবে দিদি তো নিশ্চিতভাবে অনুপ্রেরণা বটেই। তিনি এই বয়সেও যেভাবে, এখনও এই বয়সে রোজ প্রতিনিয়ত, এখন তো ভাঙা পার কারণে করতে পারছে না, নাহলে 20 কিলোমিটার 22 কিলোমিটার হাঁটা চলার মধ্যে থাকা, শরীরচর্চা সেভাবে উনি করেন না। কিন্তু এই বয়সেও এই যে 20 কিলোমিটার 22 কিলোমিটার হাঁটা, নিজেকে ফিট রাখা, কাজ করা, কাজের মধ্যে থাকা, মানুষের মধ্যে থাকা, নিশ্চিতভাবে এটা একটা অনুপ্রেরণা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কত কিলোমিটার হাঁটছেন? আমি আগে হাঁটতাম, এখন যবে থেকে নির্বাচনের দামামা বেড়েছে আমার সেভাবে সময় হচ্ছে না। আমি 5 কিলোমিটার 7 কিলোমিটার করে হাঁটতাম, দৌড়াতাম, চেষ্টা করতাম। আমি একজনকে মজা করে বলছিলাম কয়েকদিন আগে, আমাকে বলছিল আপনার ডায়েট প্ল্যান কি? আমি বললাম যা গালাগালি আমি সারাদিন খাই এর থেকে ভালো ডায়েট প্ল্যান আর কিছু হতে পারে না। ওরা আমাকে যত গালাগালি দেবে তো আমার কাছে আশীর্বাদের মতো, ফিট থাকতে সাহায্য করবে। মানে গালাগালিও একটা ওষুধ বলা যেতে পারে। 1 কেজি নরেন্দ্র মোদীর গালাগালি, 2 কেজি অমিত শাহর গালাগালি, মাঝে মাঝে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, কেউ তো বাকি রাখে না। ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছিলেন তখন একটা ছোট্ট বাচ্চা পতাকা নিয়ে বলেছিল দিদিকে মারা ঠিক না। আর সেখান থেকে সেই বাচ্চাটা বড় হয়, নবনালন্দায় পড়ে, তারপরে ম্যানেজমেন্ট পড়তে চলে যায়, তারপর রাজনীতি। আরও অনেক ভাই বোন আছে আপনাদের, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন রাজনীতিতে? এটার বীজ বপন কি সেই সময় থেকে হয়েছিল? না, আপনি যে ঘটনাটার কথা বলছেন আমি শুনেছি আমার মায়ের কাছে, দিদির কাছে। আমার বয়স তখন খুব অল্প, 3-3.5 বছর বয়স, 4 বছর বয়স হবে খুব সম্ভবত। 21শে জুলাইয়ের আগে পড়ে। আমার 1987-তে জন্ম, এটা 91-এর ঘটনা খুব সম্ভবত। আমার যতদূর মনে আছে যে আমরা যখন একদম কৈশোর থেকে তারুণ্যে উপনীত বা শৈশব থেকে কৈশোরে উপনীত হচ্ছি, তখন রোজ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংগ্রাম সংঘর্ষ আমরা দেখে বড় হয়েছি। আমরা বলতে আমার ভাইয়েরা যারা আছে বা বোনেরা যারা আছে সবাই রোজ দেখতাম কোনোদিন মাথা ফেটে গেছে, কোনোদিন পা ভেঙে গেছে, কোনোদিন কনুই ভেঙে গেছে, কোনোদিন হাত ভেঙে গেছে। এটা দেখে দেখে আমরা বড় হয়েছি। তো সুতরাং তখন থেকে একটা জেদ মনের মধ্যে কাজ করতো যে আর যাই হোক এই দলটাকে উৎখাত করতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিজেই করেছে। সিপিএম যখন ক্ষমতা থেকে যায় 2011 সালে, তখন আমার বয়স 24। আমি 21-এ পড়াশোনা শেষ করে 2 বছর চাকরি করে তারপর আমি রাজনীতিতে এসেছি। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে 2011-র আগে কেন দেখা যায়নি। 21শে জুলাই যখন হয় আমার বয়স 4। আপনি যদি আমার থেকে এক্সপেক্ট করেন 21শে জুলাইয়ের সময় আমি 4 বছরে পতাকা নিয়ে ধর্মতলায় গিয়ে বিক্ষোভ দেখাবো, সেটা সম্ভব নয়। কিন্তু যতটা আমার জ্ঞান ছিল, যতটা আমি শুনেছি আমার মায়ের কাছে, বাবার কাছে, কাকু কাকিমা, বাড়ির যারা পরিবারের সদস্যরা রয়েছে তাদের কাছে, একটা জেদ বরাবরই মনের মধ্যে কাজ করত যে কেন সিপিএম এত কিছুর মধ্যেও রাজনৈতিকভাবে লড়াই করতে ব্যর্থ কেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। রোজ পেটানো, কোনোদিন ঘাড় ভাঙছে, কোনোদিন মাথা ভাঙছে, কোনোদিন পা ভাঙছে, কোনোদিন কনুই ভাঙছে, কোনোদিন হাত ভাঙছে। মানে এই দৃশ্যগুলো আমার আজও চোখে ভাসে। যবে থেকে জ্ঞান হয়েছে, 6 বছর 7 বছরে, আমার এমন কোনো দিন নেই যেখানে আমার মনে নেই যে আমার মা বা আমার ঠাকুমা হাসপাতালে কাটায়নি। সুতরাং সেখান থেকে একটা জেদ বরাবরই মনের মধ্যে কাজ করেছে। এখান থেকে একটা প্রশ্ন অনেকেই বলে যে ছাত্র রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ম্যানেজমেন্ট করেছে এবং তারপরে তিনি এসে রাজনীতিতে যোগদান করছেন। না, ছাত্র রাজনীতি, কারণ আমার গ্র্যাজুয়েশন আমি করেছি দিল্লিতে
এবং যারা ছাত্র রাজনীতি করেছে তাদের সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ ছিল এবং তাদের সাথে কথা বলা। 2011 সময় আমি পর্দার আড়ালে কাজ করেছিলাম, যাই হোক সে নিয়ে আদি বৃত্তান্ত এখন বলা ঠিক না, অনেকেই অস্বীকার করবে, কিন্তু আমি ধরে নিলাম আমি ছাত্র রাজনীতি করিনি, আমি 2014-তে দাঁড়িয়েছি। কিন্তু আমাকে এমন একটা জায়গা থেকে দাঁড় করানো হয়েছে যে আসনটা কিন্তু সহজ ছিল না। অনেকে যখন পরিবারতন্ত্র নিয়ে বলে, তৃণমূলের গড় বলতে সবাই জানে দক্ষিণ কলকাতা, আর সবাই ভেবেছিল হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসনটা ছেড়ে দিয়ে আমাকে দেবে, দক্ষিণ কলকাতা থেকে আমি প্রার্থী হব এবং প্রার্থী হলেই রাবার স্ট্যাম্পের মতো অনায়াসে যেতে যাবে। আমি যখন 2014 সালে ডায়মন্ড হারবারের প্রার্থী হই, যারা এখনও ডায়মন্ড হারবারের বিভিন্ন দলীয় পদাধিকারী আছে বা দায়িত্বে রয়েছেন সংগঠনে, তাদের জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন যে আমাকে জায়গায় জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। বিক্ষোভের মুখে। তার কারণ 2009 থেকে স্বাভাবিকভাবেই 2-3 বছর আমাদের সরকার ছিল না, 2 বছর পরে সরকার এসছে 2011 সালে। তারপরে যিনি সাংসদ ছিলেন তিনি পরবর্তীকালে কংগ্রেসে ফিরে যান। সুতরাং পরিষেবা সেভাবে মানুষ পায়নি, তার কারণে আমাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। কোথাও জলের সমস্যা, কোথাও রাস্তার সমস্যা, কোথাও পরিকাঠামোগত উন্নয়ন হয়নি। সেখান থেকে 5 বছরে কনস্টিটিউয়েন্সি আমার সীমাবদ্ধ এখতিয়ার, ক্ষমতা, সামর্থ্য অনুযায়ী আমি কাজ করেছি, মানুষের সহযোগিতা পেয়েছি, মানুষের সাজেশন গ্রহণ করেছি, যেখানে যতটুকু করণীয় করেছি, এবং সেখান থেকে আজকে আপনারাই বলেন ডায়মন্ড হারবার তৃণমূলের দুর্গে পরিণত হয়েছে। তো এটা আমার কাছে নিশ্চিতভাবে একটা বাড়তি পাওনা এবং প্রাপ্য। ভাইপো, এটা অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? না, আমি এটা অ্যাডভান্টেজ হিসেবেও দেখি না, এটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবেও দেখি না। এখন পারিবারিক সূত্রে কি আমি কারোর ভাইপো হব, কারোর ছেলে হব, কারোর ভাই হব, কারোর স্বামী হব, কারোর বাবা হব এবং কারোর ছেলে হব, তো ঠিক আছে, এটা তো আমার একটা পারিবারিক সত্তা। কিন্তু রাজনীতিতে আমি মনে করি এটা যারা ব্যবহার করছে, আমি তাদের অনুরোধ করবো যে আপনারা ভাব বাচ্চা কথা না বলে নাম নিয়ে বলুন। আমার নাম আছে, আপনি নাম নিয়ে কথা বলুন, কেউ বারণ করেনি। আর যে অভিযোগগুলো করছেন, অভিযোগের তীরগুলো না শানিয়ে আপনাদের কাছে এজেন্সি রয়েছে, আপনাদের কাছে এত বড় বড় সংস্থা রয়েছে, আপনারা প্রকাশ্যে আনুন যে অভিযোগগুলো করছেন। আপনাদের কাছে যদি এভিডেন্স থাকে, প্রুফ থাকে, প্রকাশ্যে আনছেন না কেন? কেউ তো বারণ করেনি। দেশের প্রধানমন্ত্রী বক্তৃতা শুরু করে ভাইপো উইন্ডো, ভাইপো সিন্ডিকেট, ভাইপো তোলাবাজ দিয়ে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও যখন বক্তৃতা শুরু করেন তখন ভাইপো তোলাবাজ, ভাইপো সিন্ডিকেট, ভাইপো দিয়ে শুরু করে। এটা কেমন লাগে? না, আপনি যেটা বললেন যে সর্বোচ্চ জায়গায় দুজন রয়েছে এবং তারা বক্তৃতা শুরু করছে ভাইপো, ভাতিজা এসব বলে, সিঙ্গেল উইন্ডো, ভাতিজা কা সরকার এসব বলে। তো যাই হোক, আমি এগুলো আক্রমণ হিসেবে দেখি না, আমি তো এগুলো আশীর্বাদ হিসেবে দেখি। ভারতের প্রধানমন্ত্রী যদি সকালে বিকেলে সভা করতে এসে আমাকে বেঁধে, মানে আমাকে হিট করে, আমাকে টার্গেট করে যদি 4টে কথা বলে, ঠিক আছে, আমার কাছে তো আশীর্বাদের মতো। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী 130 কোটির দেশে 22 কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তাকে নির্বাচিত করেছে, তিনি যদি আমাকে বিঁধে খুশি থাকে, ঠিক আছে। ভাইপোকে বিঁধে যদি তাদের রাজনৈতিকভাবে লাভ হয়, তারা লাভবান হয়, 2 মে দেখা যাবে কে ঠিক কে ভুল। কিন্তু কোথাও না কোথাও এটা মনে হয় না যে আপনাকে সামনে রেখে বা আপনাকেই আক্রমণ করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইমেজ, যে একটা স্বচ্ছ ইমেজ, কোথাও আপনার সিন্ডিকেট বলে, ভাইপো তোলাবাজ বলে সেখানে আঘাত আনার চেষ্টা? না, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্ট বক্তা, আমি অত্যন্ত স্পষ্ট বক্তা। আমি প্রথম দিন যা বলেছি আজও তাই বলছি। আমি বলছি আপনার কাছে যদি প্রমাণ থাকে, আমার বিরুদ্ধে কোনো এজেন্সি লাগাতে হবে না, আপনি পাবলিক ডোমেনে আপনার প্রমাণ এস্টাবলিশ করে দিন, প্রকাশ্যে আনুন, কেউ তো বারণ করছে না। ভাই, এজেন্সি আপনার, সিবিআই আপনার, ইডি আপনার, এসএফআইও আপনার, ইনকাম ট্যাক্স আপনার, যত কেন্দ্রীয় সংস্থা রয়েছে সব আপনার, তারা তদন্ত করছে। আপনি যে অভাব অভিযোগগুলো করছেন, অভাব অভিযোগ না করে আপনি পাবলিক ডোমেনে এস্টাবলিশ করে দিন না, প্রকাশ্যে প্রমাণ আনুন, কে বারণ করেছে? আমি তো বলেছি আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি প্রকাশ্যে প্রমাণ আনুন, মানুষের সামনে তুলে ধরুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগগুলো রয়েছে, এগুলো প্রমাণিত, এর সাথে এর লিঙ্ক রয়েছে, A = B = C, A = C, আপনি প্রমাণ করুন। আমি তো এটুকুই অনুরোধ করছি আপনাকে। ভাইপো সাংসদ, এটা বিরোধীরা বলে, বিজেপি বলে যে ভাইপো সাংসদ কিন্তু রাজ্যের কোথায় কি পোস্টিং হবে, কোথায় পুলিশ পোস্টিং হবে, কোথায় কি হবে, সমস্ত রাজ্য সরকারটা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন। এবং সেটা শুধুমাত্র প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না, যারা আপনার দল থেকে বেরিয়েছেন, শুভেন্দু অধিকারী বেরিয়ে বলছেন ভাইপো হাটাও। কি বল? না, আপনি যার কথা বলছেন, প্রথমত তিনি সবার শুরুই করেছে আমার নাম করে, তোলাবাজ ভাইপো হাটাও, আমি তার কথাই বলছি।
আমি যদি তোলাবাজি করি, উনি আগে প্রমাণ বললো না কেন? যেদিনকে বেরোচ্ছে সেদিনকে কেন বলতে হচ্ছে? আমি যদি তোলাবাজ হই, আগে এর বিরুদ্ধে গর্জে উঠলো না কেন দলের থেকে? কটা লোককে বলেছে? আমি যখন তোলাবাজি করছি তখন প্রকাশ্যে মিডিয়াকে দাঁড় করিয়ে সাংবাদিক বৈঠক করে বললো না কেন? তখন মিডিয়ার সামনে ইন্টারভিউ দিয়ে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন ডেকে আমার তোলাবাজির প্রমাণ কেন দিল না? আমি তাকে প্রথম প্রশ্ন করব। তিনি তাই বলছেন তাকে দিয়ে বিজেপি যা বলাতে চাইছে। এবং ঠিক আছে, তার যদি কোনো মান অভিমান থাকে, একদিকে বলছে যে আমাকে সম্মান দেওয়া হয়নি, আর একদিকে বলছে ট্যাবলার বাড়িতে গিয়ে আমার হাতে পায়ে পড়ছিলিস কেন? তারই কথা তো কন্ট্রাডিক্টরি। আপনি বলছেন যে আমাকে সম্মান দেওয়া হয়নি, আমি অসম্মানিত, ভাইপো আমাকে সম্মান দেয়নি, আবার গিয়ে বলছে ট্যাবলার বাড়িতে আমাকে। সত্যি কেন বলুন তো, আপনি গিয়ে সেদিনকে বলেছিলেন যে না, আপনারা কোন কথাটা ঠিক ভাবেন? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি নিজেই কনফিউজড, কেউ জানে না। তার ক্রেডিবিলিটি এমন জায়গায়, কখন সত্যি বলছে কখন মিথ্যে বলছে আপনিও ধরতে পারবেন না, আমি তিনি ধরতে পারবো না। সব জায়গায় বলে দল তিনি ছেড়েছেন আপনার জন্য, আপনি কারণটা তাকে কি? হিংসা করেন। হিংসার কারণটা কি? হিংসা যদি আমি করি, আমি তার সাথে বৈঠকে বসবো কেন? আমি তো প্রকাশ্যে আপনাকে বলছি যে আমার যদি কোনো হিংসা থাকে, আমি তার সাথে কেন বৈঠকে বসবো? আমি তো বারণ করে দিতে পারতাম যে না, আমি বৈঠকে বসবো না। আপনি জানেন 23শে জুলাই খুব সম্ভবত তারিখটা, আমার যতদূর মনে পড়ছে, যখন আমাদের এই সাংগঠনিক রদবদল হলো, 23শে জুলাইয়ের পর থেকে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস শুভেন্দু অধিকারী নিষ্ক্রিয়। দলের কোনো রকম কোনো কাজ করছেন না, কোনো জনসভায় যাচ্ছেন না, ইভেন কি মুখ্যমন্ত্রী ডাকা ক্যাবিনেট বৈঠকে আসছেন না। আমার যদি হিংসা হয়, আমি তো আগে চাইবো দল ছেড়ে চলে যাক। আমি যদি তার শত্রু হই, আমি তো চাইবো আমার রাস্তা পরিষ্কার হোক, মসৃণ হোক। আমি কেন তার সাথে বসে আমি চেষ্টা করবো যে সে দলে থাকুক? একটা দলের কর্মীও যদি আমার দল থেকে যায়, লোকসান আমার। কিন্তু সে যদি ভাবে আমি দলের থেকে, দলের ভিতরে থেকে দলের ক্ষতি করব, দলের সাথে বিশ্বাসঘাতকতা করব, সেটাও সহ্য করা যাবে না। কিন্তু তার বক্তব্য হচ্ছে যে তিনি যুব সভাপতি ছিলেন, সেখানে আপনাকে করা হলো। তা তিনি আমি বলছেন যে প্রাইভেট কোম্পানি চালাচ্ছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, আর আপনি প্রাইভেট কোম্পানি চালাচ্ছেন দলটাকে। সে নিজে মন্ত্রী, তার ভাই সাংসদ, তার শ্রদ্ধেয় পিতা সাংসদ, এক ভাই মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান। প্রাইভেট কোম্পানি কোথায় চলছে আপনি ঠিক করুন। তাকে দায়িত্ব দেওয়া ছিল 8টা জেলার। প্রাইভেট কোম্পানি কে চালাতো? প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক কোম্পানিতে ট্রান্সফার করেছি বলে গাত্রদাহ। প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানি করেছি, যেখানে মানুষের চাহিদাকে সম্মান দিয়ে, সবাইকে এক ছতার তলায় এনে, যোগ্যদের সম্মান দিয়ে এক একটা জেলায় কেন অবজারভার গিয়ে ছড়ি ঘোরাবে? কেন জেলার নেতারা ঠিক করবে না? তাদের উপর সেই অথরিটি দলের দেওয়া উচিত। নিশ্চিতভাবে সেটা সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটির মধ্যে আলোচনা হয়েছে, নেত্রী সেটাকে শিলমোহর দিয়েছে বলে দল ঠিক করেছে। তার গায়ে জ্বালা কেন? যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, তাহলে আগে তো আপনি আপনার পরিবারের 4 জনকে বলুন ভাই ইস্তফা দিয়ে পলিটিক্স ছাড়ো। প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে আপনি সব থেকে বড় উদাহরণ প্রাইভেট লিমিটেড কোম্পানির, আর আপনি অভিযোগ করছেন প্রাইভেট লিমিটেড কোম্পানি। দুটো তো একসাথে হতে পারে না। আজও আপনার বাড়ির লোক, তৃণমূল কংগ্রেসের সাংসদ ইস্তফা দেয়নি, কিন্তু গালিগালাজ করে যাচ্ছে। দল কেন এখনো রাখছে তাকে? দল নিশ্চিতভাবে দল অ্যাকশন নেবে না, আপনি কি করে বুঝলেন? কিন্তু দল চায় যে মানুষেদের দেখুক, মানুষেদের চিনুক, এদের মুখোশের আড়ালেও একটা চেহারা আছে। মানুষের কাছে আমরা চাই এটা তুলে ধরুক, এদের এক্সপোজ করা দরকার। ইলেকশন তো প্রায়, নির্বাচন প্রায় শেষ হয়ে এলো, একজন সে নরেন্দ্র মোদীর সভায় চলে যাচ্ছেন, শিশির অধিকারী। তারপরে তাহলে আপনি বলুন, তিনি সবাই যাচ্ছেন, বর্ষিয়ান সাংসদ, আমি তাকে শ্রদ্ধা করি, আমি তার কাছ থেকে জীবনে অনেক কিছু শিখেছি, আমি ব্যক্তিগত আক্রমণে যাবো না। আপনি বলুন, বিজেপির সবাই যাচ্ছে, নরেন্দ্র মোদী সবাই গিয়ে বক্তব্য রাখছে, বিজেপির নেতাদের সাথে ওঠা বসা, মিটিং মিছিল সবই হচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদ আপনার মুখে নীতি নির্ধারণের কথা মানায়, আপনার মুখে আদর্শের কথা মানায়, আপনার মুখে বিবেকের কথা মানায়, বোধগম্যের কথা মানায়, কাকে বোকা বানাচ্ছেন? যেভাবে প্রধানমন্ত্রীও বলছেন এবং যারা বেরিয়ে যাচ্ছেন তারাও বলছেন যে আপনাকে প্রমোট করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেভাবে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে করেছেন, যেভাবে অখিলেশ যাদবকে করা হয়, এইভাবে পরিবারতন্ত্র। অন্য শুভেন্দু অধিকারী, তিনি বাই ইলেকশনে খেটেছেন, তিনি জিতিয়েছেন, অথচ নাম হয়েছে আপনার। কেন হবে? কোন বাই ইলেকশনে খেটেছে, কোথায় নাম হয়েছে আমার? 2019-এর পর খড়গপুরে তিনি জিতিয়েছেন, তিনি দাবি করেন। তিনি জিতিয়েছেন মানে আর কেউ জেতেনি, আর কারো কোনো? তাহলে খড়গপুর যদি তিনি জিতিয়ে থাকেন, 2019-এ মেদিনীপুর সিটটা হারলেও ব্যর্থতা তার, এটা মানবেন তো?
জিতলে আমার ক্রেডিট আর হারলে কর্মীদের ডিসক্রেডিট, প্রার্থীর ডিসক্রেডিট, এটা তো হতে পারে না। খড়গপুর বিধানসভা কেন্দ্রটা ছিল মেদিনীপুরের লোকসভা কেন্দ্রের মধ্যে। এবার সেই মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী হেরেছে, তাহলে তো ব্যর্থতাও আপনার। আমি মেনে নিলাম খড়গপুরে আপনি জিতিয়েছেন, কিন্তু আপনাকে মানতে হবে তাহলে ব্যর্থতাও আপনার। একা কোনোদিন কেউ কোনো কাজ করতে পারে না। দলের কর্মীরা, বুথ লেভেল ওয়ার্কাররা, সংগঠনের লোকেরা যদি সাথে না থাকে, এই হাজার হাজার সৈনিক নিঃস্বার্থভাবে পরিশ্রম করছে, এরা যদি পাশে না থাকে কেউ কোনোদিন একা কাজ করতে পারে না। আমি হয়তো আজকে অমানবিক পরিশ্রম করছি, অমানসিক পরিশ্রম করছি, 20 ঘন্টা 22 ঘন্টা করছি, কিন্তু এই কর্মীরা যদি পাশে না থাকে আমার পরিশ্রমের কোনো দাম নেই, পুরোপুরি ব্যর্থ। কোথাও গিয়ে এই লড়াইটা কি শান্তিনিকেতন ভার্সেস শান্তিকুঞ্জ হয়ে যাচ্ছিল? সেটা আপনাদের মিডিয়ার মন গড়া কথা, শান্তিনিকেতন বনাম শান্তিকুঞ্জ। কিন্তু আমি বললাম আমি ব্যক্তিগত কোনো আক্রমণে যেতে চাই না। আপনারা জানেন আমার একটা উদ্ধৃতিকে নিয়ে, যেখানে আমি কাঁথির দইসাই মাঠে একটা সভা করেছিলাম, খুব সম্ভবত 6ই জানুয়ারি আমার যতদূর মনে পড়ছে। সেখানে গিয়ে আমি বলেছিলাম যে তোর বাপকে গিয়ে বল তোর বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার কর। হই হই পড়ে গেল যে শিশির অধিকারীকে আক্রমণ করা হয়েছে, অপমান করা হয়েছে। আপনি আমার পুরো বক্তব্যটা শুনুন, এখনও ফেসবুকে রয়েছে, আমি তো চাইলে ডিলিট করে দিতে পারতাম, আমি তো করিনি। আমি যাওয়ার 4 দিন আগে আপনারা জানেন 2015 সালে আমার উপর চণ্ডীপুরে আমি সভা করতে গেছিলাম, আমার উপর আক্রমণ হয়েছিল। তো যাই হোক, যে ছেলেটি করেছিল তার নাম হচ্ছে দেবাশিস আচার্য। তাকে পাশে বসিয়ে একটা ছেলে যার নাম হচ্ছে কনিষ্ক পান্ডা, আমি নাম করে বলছি, সে বলছে ভাইপো তুমি যদি আসো তাহলে আগামী দিন দেখে নেবো, শুধরে যাও, নইলে এই হবে তাই হবে। আমার যেদিনকে সভা ঠিক তার 2 দিন আগে, সেই ভিডিওটাও পাবলিক ডোমেনে রয়েছে। আমি তাকে বললাম যে তোর বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, তোর বাপকে গিয়ে বল এসছি, যা করার কর। তোর বাপ বলতে শিশির অধিকারী না, কনিষ্ক পান্ডার রাজনৈতিক বাবা হচ্ছে শুভেন্দু অধিকারী। আমি তাকে বলেছি, আমি ক্যামেরায় দাঁড়িয়ে অন রেকর্ড বলছি, চোখে চোখ রেখে বলছি, আমার কিছু যায় আসে না। কিন্তু আউট অফ দ্য প্রপোর্শন যদি এটাকে ব্লো করা হয় নিজেদের স্বার্থ চরিতার্থ করতে, অল দ্য বেস্ট। সেখান থেকেই আরও একটা প্রশ্ন আসছে যে শুভেন্দু অধিকারী, তো মানলাম যে শুভেন্দু অধিকারী আপনি বলছেন তার একটা ভেস্টেড ইন্টারেস্ট ছিল, কিন্তু যারা যারা দল ছেড়েছে, ধরুন মুকুল রায়ের, তার সঙ্গে আপনার সমস্যা ছিল, তিনি বলেন। শোভন চ্যাটার্জি, তার সঙ্গে আপনার সমস্যা ছিল, তিনি বলেন। শুভেন্দু অধিকারী, তার সঙ্গে আপনার সমস্যা ছিল, তিনি বলেন। রাজীব বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আপনার সমস্যা ছিল, তিনি বলেন। সবাই কাঠগড়ায় আপনাকে কেন তুলছে? আপনি ভালো প্রশ্ন করেছেন। প্রথমত যে 3টে নাম আপনি বললেন, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, শোভন চ্যাটার্জি। চতুর্থ নাম আপনি বললেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কি বলেছে আমি শুনিনি, আমার কাছে এখনো পর্যন্ত আসেনি যে তোলাবাজ ভাইপো বা অভিষেকের কারণে আমি দল ছেড়েছি। এই ধরনের স্টেটমেন্ট বা মন্তব্য রাজীব বন্দ্যোপাধ্যায় করেছে কিনা আমার জানা, করে থাকলেও আমি জানি না, আই মাইট বি রং। এই যে 3 জনের নাম আপনি প্রথমে বললেন, মুকুল রায়, শোভন চ্যাটার্জি, শুভেন্দু অধিকারী, এরা কারা? একজন সারদায় অভিযুক্ত, 3 জন নারদায় অভিযুক্ত। সুদীপ্ত সেন জেলে বসে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে চিঠি লিখছে, প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছে যে একজন আমার থেকে 6 কোটি নিয়েছে, আর একজন কত টাকা নিয়েছে আমার মনেই নেই। আমি যেদিনকে কোট আনকোট ফেরার হই তার আগের দিনও শুভেন্দু অধিকারী এসে আমার থেকে টাকা নিয়ে গেছে অফিসে, চিঠি লিখে বলছে। তা এদের মাথা এক একটা করে সিবিআই ইডি কেস ঝুলছে। বিজেপির বক্তব্য হচ্ছে যে সুদীপ্ত সেনের এই চিঠিটা আপনি প্রেসারাইজ করে লিখিয়েছেন। আমি কি করে প্রেসারাইজ করে লেখাবো? তাহলে মামলা হোক না তার এগেনস্টে। ভাই সিবিআই কাস্টাডিতে রয়েছে, আর আমি যদি প্রেসারাইজ করে লিখি তাহলে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের তো ইস্তফা দেওয়া উচিত, সিবিআইয়ের যে ডিজি তাকে ইস্তফা দেওয়া উচিত, এখানকার যারা দায়িত্বে রয়েছে দায়িত্বপ্রাপ্ত অফিসার তাদের ইস্তফা দেওয়া উচিত। এর সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন, যেরকম যেরকম কাঠগড়ায় আপনাকে তোলা হয় সেরকমই হচ্ছে যে আপনি দলটাকে আউটসোর্স করে দিয়েছেন, পিকে আর আপনি মিলে দলটাকে চালাচ্ছেন, প্রশান্ত কিশোরকে আপনি এনেছেন। প্রশান্ত কিশোরকে আমি এনেছি বা আনিনি সেটা কথা নয়, কিন্তু দলটাকে যে আউটসোর্স করেছি এটা সর্বৈব মিথ্যে। মানে যারা গেছে বা যারা বেরিয়েছে তারাই এই অভিযোগটা করছে, এবং তারাই অভিযোগটা করছে তার কারণ রয়েছে। আমি বললাম যে মৌরুষি পাট্টা তাদের শেষ করে দেওয়া হয়েছে। কে ব্লক প্রেসিডেন্ট হবে, যে যোগ্য হবে সেই ব্লক প্রেসিডেন্ট হবে, এটা আমি না, এটা দলের নীতি নির্ধারণ কমিটি ঠিক করেছে। আমি দলের একজন সৈনিক হিসেবে কাজ করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একজন সাধারণ কর্মী। হ্যাঁ, আমি নীতি নির্ধারণ কমিটির মেম্বার, 21 জনের একটা কমিটি রয়েছে, তার মধ্যে একটা 7 জনের কমিটি রয়েছে, আমি সেই 7 জন কমিটিরও মেম্বার। সেই 7 জন কমিটি সুব্রত বক্সির নেতৃত্বে যখন মিটিংয়ে বসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তখন তারা সিদ্ধান্ত নেয়, আমরা প্রপোজ করতে পারি। আমার তল্পিবাহকতা করবে বলে একজন দলের সভাপতি হবে, আমার কাছের লোক হবে বলে সে
জেলা সভাপতি হবে বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হবে, এটা চলতে পারে না। যে যোগ্য সেই হবে। এবার তাতে কিছু লোকের রাগ হবে, আপনি সবসময় তো সব লোককে খুশি করতে পারেন না। কিছু লোক তাদের ব্যক্তিগত স্বার্থ যখন চরিতার্থ হবে না, তারা বেরিয়ে যাবে। তাদের যদি মনে হয় যে তৃণমূলে তাদের ভবিষ্যৎ নেই, বিজেপিতে আরো উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, আগামী দিন প্রমাণ করবে, ভবিষ্যৎ প্রমাণ তারা করবে। এটাও বলে যে যুব নেতাদের দাপট অনেক বেশি, শওকত মোল্লা, জাহাঙ্গীর, তাদের অনেক বেশি দাপট, এবং সিনিয়র যারা নেতা তাদের একেবারেই খারাপ অবস্থা, তাদের কথা শোনা হয় না। যারা প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলে ছিল তাদেরকে কোনো রকম গুরুত্বই দেওয়া হয় না। আপনি বলুন, পুরোনো দিনে যারা রয়েছিল কাকে বাদ দেওয়া হয়েছে? আপনি যদি দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় পুরোনো দিনের সৈনিকদের বাদ দেয় না, পুরোনো দিনের সৈনিকদের সামনে রেখেই করে। এবার হ্যাঁ, কিছু যুব প্রতিনিধিরা নিশ্চিতভাবে, যুব ছাত্র সবাই তো উঠে আসবে। আমার যদি আজকে 33 বছর বয়স হয়, আমি যদি পাবলিক লাইফে 30 বছর কাজ করি, 68 বছর বয়স বা 63 বছর বয়সে যখন আমি থাকবো, আমি তো এক্সপেক্ট করতে পারি না যে আমরাই চালাবো। নিশ্চিতভাবে একটা জেনারেশন উঠে আসবে। এটা তো আমার কথা না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, যে একটা জেনারেশন আমরা তৈরি করেছি, আমরা আরও 4টে জেনারেশন বানিয়ে দিয়ে যাচ্ছি, যে তারপর আরেকটা থাকবে, তারপর একটা থাকবে, যাতে পার্টিটা চলতে পারে, পার্টিটা সার্ভাইভ করতে পারে। সিনিয়রদের কথা শোনা হয় না। যেমন ধরুন সোনালী গুহ বেরোনোর সময় বলছে আমার কথা শোনা হয়নি। সোনালী গুহ প্রথম দিন থেকে তিনি ছিলেন না। সোনালী গুহর কথা শোনা হয়নি মানে কি? প্রার্থী পদ দেওয়া হয়নি বলে তিনি আজকে বিজেপিতে গেছেন। যদি প্রার্থী পদ দেওয়া হতো তাহলে তৃণমূলে থাকতেন। দল তাকেই দিয়েছে। দল প্রার্থী কাকে করেছে? মোহন নস্কর, তৃণমূলের প্রথম দিনের সৈনিক, যে সাতগাছিয়া বিধানসভায়, তাকে প্রার্থী করেছে। তৃণমূল কাকে প্রার্থী করেছে? তৃণমূল ওখানে যুব কাউকে প্রার্থী করেছে? করেনি। সোনালী গুহকে বাদ দিয়ে কাকে প্রার্থী করেছে আপনি দেখুন। প্রথম দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, 15 বছরের পঞ্চায়েত সমিতির সভাপতি, দলের প্রথম দিনের সৈনিক, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়, বুথ লেভেল ওয়ার্কারকে তুলে মমতা বন্দ্যোপাধ্যায় এমএলএতে দাঁড় করিয়েছে। আর আপনি বলছেন যে নতুন পুরনোর লড়াই। আমি তো আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। সোনালী গুহ আজকে যদি টিকিট পেত, দীপক হালদার আজকে যদি টিকিট পেত, থাকতো। জানে টিকিট পাবো না। এই যে বেরিয়ে গেছে শুভেন্দু অধিকারী, নিজে মুখে স্বীকার করছে আমি 2014 সাল থেকে বিজেপির সাথে যোগাযোগে রয়েছি। আপনি কি বলতে চাইছেন? বিশ্বাসঘাতক জেনেও আমরা দলে রাখবো যাতে তারা কোনো অভিযোগ না করতে পারে? ভাই, অভিযোগ করলে করবে, কিন্তু পার্টির সাথে যদি আপনার বাড়িতে কেউ থাকবে, আপনার খাবে, আপনার পড়বে, আপনার দলের ছত্রছায়ায় বড় হবে, মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায়ায়, তারপর পিছন দিক থেকে এসে ছুরি মারবে, দুটো তো একসাথে হতে পারে না। আপনার মধ্যে যদি ন্যূনতম বিবেকবোধ না থাকে, মনুষ্যত্ব না থাকে, মানববোধ না থাকে, আদর্শ না থাকে, আপনি তো অভিযোগ করবেন, সেটা স্বাভাবিক। এটা বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরকে আনতে কেন হলো 2019-এর পর? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো জাতীয় একজন রাজনীতিবিদ এবং তিনি লেজেন্ড। প্রশান্ত কিশোর কেন? না, প্রশান্ত কিশোর তো দলের কোনো দায়িত্বে নেই। পার্টি একটা অনুশাসনের মধ্যে চলে। প্রশান্ত কিশোরদের নিজের একটা টিম রয়েছে, তাদের একটা অ্যাপ্রোচ রয়েছে। প্রশান্ত কিশোর তো মোদির সাথেও কাজ করেছে 2014 সালে। আপনারা মোদিজিকে জিজ্ঞেস করেন না কেন? আপনারা অমিত শাহকে জিজ্ঞেস করেন না কেন যে आप लोगों ने प्रशांत किशोर को क्यों लिया 2014 में? क्या जरूरत था? मोदी जी इतना बड़ा नेता है भाई, কোনো তো প্রয়োজন ছিল না। তাও তো প্রশান্ত কিশোরকে নিয়ে এরা কাজে লাগিয়েছে। তা তারা কাজে লাগাতে পারলে অন্যান্য অনেক রাজনৈতিক দলের সাথে কাজ করেছে। এমন তো না যে প্রশান্ত কিশোর খালি বা আইপ্যাক খালি তৃণমূল কংগ্রেসের সাথে কাজ করছে। তারা আগে নীতিশ কুমারের সাথে কাজ করেছে। আপনি নীতিশ কুমারকে জিজ্ঞেস করছেন না কেন? আপনাদের কোনো সাংবাদিক জিজ্ঞেস করেন অমিত শাহকে, নরেন্দ্র মোদীকে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো সাংবাদিক বৈঠকই করেন না, ছেড়ে দিন। প্রশান্ত কিশোরের কোন জায়গাটা সবচেয়ে বেশি 2019-এর পর কেমন, মানে প্রশান্তের সঙ্গে সবচেয়ে বেশি অ্যাসোসিয়েশন আপনার কেমন? প্রশান্ত কিশোরের সঙ্গে জার্নিটা কিরকম? সব থেকে বেশি অ্যাসোসিয়েশন আমার না। আমরা যখনই কোনো রকম কোনো ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে বসি, সেখানে 7 জনের কমিটি বসে। পার্টির প্রেসিডেন্ট থাকে, সুব্রত বক্সী থাকে, সেখানে পার্থ চট্টোপাধ্যায় থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই মিটিংগুলো হয়। সেখানে ফিরাদ হাকিম থাকে, অরূপ বিশ্বাস থাকে, পার্থ চ্যাটার্জি থাকে, কখনো ডেরেক ওব্রায়েন থাকে, কখনো সৌগত রায় থাকে, কখনো সুদীপ বন্দ্যোপাধ্যায় থাকে, কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকে, কখনো যারা দলের প্রথম দিনের সৈনিক, যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছে বা নীতি নির্ধারণ কমিটির মেম্বার যারা, সবাই থাকে। তাদের আমার আলাদা অ্যাসোসিয়েশন বলে কিছু নেই। কিন্তু টোটাল যে জার্নিটা আর কি 2019-এ এখনো মনে পড়ে যে সন্ধ্যেবেলা প্রশান্ত কিশোর তিনি আসেন তৃণমূল ভবনে এবং তারপর থেকে একটা অ্যাসোসিয়েশন হয়, তারপর থেকে নতুন নতুন ক্যাম্পেইন লঞ্চ হয়। এই অ্যাসোসিয়েশনটা কেমন? না, সে তো আপনারা বলবেন যে সেটা ফলপ্রসূ হয়েছে কিনা। এবং আমার যা মনে হয়, যেভাবে তৃণমূল কংগ্রেস, দেখুন প্রত্যেকটা পার্টির মধ্যে, পার্টি যখন বড় হয়, ভুল ত্রুটি সবার মধ্যে থাকে, সেগুলো সংশোধন করতে হয়। উইথ টাইম আই হ্যাভ টু চেঞ্জ, ইউ হ্যাভ টু ইভলভ উইথ টাইম। দ্য অনলি থিং কনস্ট্যান্ট ইন লাইফ ইজ চেঞ্জ, সো ইউ হ্যাভ টু চেঞ্জ উইথ টাইম। সময়ের সাথে সবাইকে বদলাতে হয়। আমাদের যেখানে যেখানে ভুল ত্রুটি রয়েছে, এই যে ধরুন বিশ্বাসঘাতক, আমি যাদের কথা বলছি,
হয়তো আজকে এই টিমটা যদি প্যারালাল কাজ না করতো আমরা হয়তো চিহ্নিত করতে পারতাম না। নিচের তলায় অনেকে বিশ্বাসঘাতক রয়েছে। আপনি দেখেছেন সৌমিত্র খাঁ প্রকাশ্যে সভা করে বলেছে বিশ্বাসঘাতকের মধ্যে আইডেন্টিফাই করতেও প্রশান্ত কিশোরের টিম আইডেন্টিফাই নিশ্চয়ই আইডেন্টিফাই করার থেকেও বড় কথা পার্টির কাছে সময়ের তথ্য পৌঁছে দেওয়া, পার্টির কাছে ঠিক সময় ঠিক খবর পৌঁছে দেওয়া। অনেক লোক আছে যারা নিচে কাজ করছে, পার্টি সৈনিক হিসেবে কাজ করছে, বুথের ওয়ার্কাররা, তাদের সাথে আমাদের প্রত্যেকটা যারা স্টেট লেভেলের দায়িত্বে রয়েছে, ডিস্ট্রিক্ট লেভেলের দায়িত্বে রয়েছে, তারা যোগাযোগে রয়েছে। এবার নিচে যারা কাজ করছে তাদের সাথে যদি আমি যোগাযোগে না থাকি আমি তো সঠিক তথ্যটাই পাবো না। কেন ছিল না যোগাযোগটা? ছিল না, তার কারণেই অবজারভার মডেল হয়তো কাজ করতো। একটা আলাদা অর্গানোগ্রামের মধ্যে পার্টি চলতো, একটা আলাদা সাংগঠনিক কাঠামোর মধ্যে পার্টি চলতো, যে কারণে চেঞ্জটা করা হয়েছে, যে কারণে অনেকগুলো লোকের গাত্রদাহ, যে তাদের ময়ূরসী পাঠটা বন্ধ হয়ে গেছে। প্রকৃত যারা যোগ্য তারা জায়গা পেয়েছে, প্রকৃত যাদের মধ্যে পোটেনশিয়াল রয়েছে, যাদের মধ্যে ক্রেডিবিলিটি রয়েছে কাজ করার, যাদের মধ্যে মানুষ সম্ভাবনা দেখে, যাদের মধ্যে মানুষ বিকল্প দেখে, তাদেরকে আমরা কাজ করার সুযোগ করে দিয়েছি। ইন দ্যাট ওয়ে প্রশান্ত হ্যাজ হেল্পড ডেফিনেটলি। আর এখান থেকে আরও একটা প্রশ্ন উঠে আসে যে প্রশান্ত কিশোরের সবাই দলের ভেতরেও, মানে দলের বাইরের তো অ্যাটাক রয়েছে, দলের ভেতরেও অনেকে আড়ালে আবদালে বলেও ফোম টাস্ক দিচ্ছে প্রশান্ত কিশোর। এ কি আমরা বাচ্চা নাকি? আমরা এতদিন রাজনীতি করে এসেছি, কেন হঠাৎ প্রশান্ত কিশোর? হোম টাস্ক কোনো প্রশান্ত কিশোর দেয় না, কোনো হোম টাস্ক আজ পর্যন্ত প্রশান্ত কিশোর দেয়নি। আপনার যদি একটা কেউ বলে থাকে আপনি তাকে বলুন প্রশান্ত কিশোরের টিম থেকে কে ফোন করে আপনাকে টাস্ক দিয়েছে, কেউ দেয় না। হোম টাস্ক পার্টি দেয়, পার্টির যে ব্যাক অফিস আছে সেখান থেকে বলা হয়। ভোটের দিনও যখন আমরা যোগাযোগে থাকি বা ব্যাক অফিস যখন কানেক্টেড থাকে, বা যে বুথে কে কাজ করছে কে কাজ করছে না, ধরুন দিদিকে বলো, যখন দিদিকে বলো আমরা শুরু করলাম, প্রকৃত অর্থে কে কাজ করছে কে করছে না, কে গ্রামে গিয়ে থাকছে না, কে পার্টিকে সঠিক তথ্য পরিবেশন, হ্যাঁ পার্টির তরফ থেকে নজরদারি রয়েছে, প্রশান্ত কিশোর দেয় না বা তাদের টিমের মেম্বাররা দেয় না। পার্টির হোম টাস্ক পার্টিই দেয়, আপনি করলেও পার্টি জানতে পারবে, আপনি না করলেও পার্টি জানতে পারবে। অর্থাৎ সেখান থেকে 2019-এ এত খারাপ ফল, এত খারাপ না, আশানুরূপ ফল বলবো, আশানুরূপ ফল কেন হলো না? প্রত্যাশিত বা আশানুরূপ ফল না, খারাপ আমি বলবো না। তার কারণ হচ্ছে আপনি জানেন যে আমাদের ভোট শতাংশ যদি আপনি দেখেন তাহলে বেড়েছে, যেখানে 43%, 44% ভোট পেয়েছি। আপনি দেখুন 2014 সালে তৃণমূলের ভোট শতাংশ ছিল 39%, সেখান থেকে 4% ভোট পেয়েছি। এবার আপনি যদি দেখেন যে সিপিএম এর 22% ভোট পুরোপুরি বিজেপির দিকে শিফট হয়েছে, এটা তাদের ব্যর্থতা। এবার সেই ভোটটা গিয়ে অ্যাড হওয়ার পেছনে সিপিএম নিশ্চিতভাবে তারা তাদের ভোট ধরে রাখতে পারেনি। আমার যদি 39-38 হতো বা 37 হতো নিশ্চিতভাবে আমার ব্যর্থতা, কিন্তু 43 হয়েছে। এই নির্বাচনের লক্ষ্য কি? যে 43টাকে 45, 46, 47 রাখা। এবার মানে এই প্রশান্তের কথাই যখন আসছে, তখন নির্বাচনের দিন সকালবেলা একটা টুইট হয় এবং সেই টুইটে একটা ক্লিপ বেরোয়, অডিও ক্লিপ, যেখানে প্রশান্ত কিশোর বলছেন যে পোলারাইজেশন ফ্যাক্টর, যেখানে বলছেন যে প্রশান্ত কিশোরের রিভিউ হয়েছে, সেই রিভিউতে বলছে নরেন্দ্র মোদী আসছে। এটা মারাত্মক ব্যাপার। না, এটা আউট অফ দ্য প্রপোর্শন দেখানো হয়েছে। প্রশান্ত নিজে টুইট করেও সেটা জাস্টিফাই করেছে এবং সংবাদ মাধ্যমে বেশ কয়েকজনকে বলেছে, আপনি দেখতে পাবেন যে একটা প্রপোর্শনকে এডিট করে দেখানো হয়েছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে বিজেপি 38%, 39% ভোট পাচ্ছে, আমি তো বলবো হ্যাঁ পাচ্ছে। সিপিএম 5%, 6% ভোট পেলে তো বিজেপি 38-39% ভোট পাবেই। এবার এই ভোটটা আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কোথা থেকে পাচ্ছে, তার জাস্টিফিকেশন দেওয়া হয়েছিল। এবার সেটাকে ম্যানিপুলেট করে, এডিট করে, নিজের মতো করে সাজিয়ে বলা হয়েছে যে বিজেপি ক্ষমতায় আসে। তা তো নয়। আমি যদি আপনাকে বলি যে ধরুন যদি বিজেপি ক্ষমতায় আসে, এবার আপনি যদিটা কেটে দিলেন, এ বলছেন বিজেপি ক্ষমতায় আসে, দুটোর মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তো প্রশান্ত নিজে বলেছে যে পুরোটা প্রকাশ্যে জনসমক্ষে আনা হোক, আনছে না কেন? যারা টুইট করেছে বিজেপির নেতা, আমি তো তাদের অনুরোধ করবো যে পুরো কনভারসেশনটা পাবলিকলি আনা হোক, জনসমক্ষে আনা হোক। সেখানে বলা হচ্ছে মোদি ফ্যাক্টর, সেখানে বলা হচ্ছে যে মোদির একটা নিশ্চিতভাবে সেই জন্য মোদি ইলেকশনের দিন সকালে এটা আরে মোদিজির জনপ্রিয়তা রয়েছে বলে মোদি প্রধানমন্ত্রী, আপনি তো অস্বীকার করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা রয়েছে বলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। অন্য কারোর জনপ্রিয়তা হলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হতো। মোদির জায়গায় যদি অন্য কারোর জনপ্রিয়তা হতো, সে অন্য কেউ প্রধানমন্ত্রী হতো। এখানে তো অস্বীকার করার জায়গা নেই যে মোদি জনপ্রিয় নয়। কিন্তু তার মানে এই না যে বিজেপি ক্ষমতায় আসছে। মোদির জনপ্রিয়তার কারণে বিজেপি একটা ভোট পার্সেন্টেজ অব্দি পৌঁছাতে পারছে, কিন্তু তাও তৃণমূল আর বিজেপির ভোটের মধ্যে 6% ভোটের গ্যাপ রয়েছে। দলিত ভোট, মতুয়া ভোট বিজেপি পাবে এমনটাও আছে অডিওতে। একটা পোর্শন যাবে বলেছে। আপনি দেখুন কেন বলছে, তার একটা পোর্শন যাবে। তার কারণ কি? বিজেপি যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে
এবার দলিতদের মগজ ধোলাই করা, দলিতদেরকে ভুল বোঝানো, আপনি দেখুন তো, আমি যদি তথ্য পরিসংখ্যান দিয়ে বলি, ভারতবর্ষে এনসিআরবির ডেটা অনুযায়ী সব থেকে বেশি অত্যাচার যদি কোনো সম্প্রদায়ের উপর কোনো রাজনৈতিক দল করে থাকে, এক হচ্ছে সেই সম্প্রদায়ের নাম হচ্ছে দলিত, আর রাজনৈতিক দলের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আপনি দেখুন হাতরাস, উন্নাও, দলিত পরিবারদের উপর কি অমানবিক, কিভাবে মানে বেদনাদায়ক, নির্মম, নৃশংস ঘটনা একের পর এক, আমি আপনাকে হাতে গুনে মানে একের পর এক বলতে পারবো। এই যে দলিত টার্মটা, এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন না এবার? না, নিশ্চিতভাবে নতুন। কোনবার আমরা তো তপশিলি বলি, ভেবেছি? আমরা তো তপশিলি বলি, বিজেপি দলিত বলে, কারণ তারা বাংলা জানে না। আমরা তো কোথাও বলছি না দলিত, আমরা তো তপশিলি বলছি, আমরা তো শিডিউল কাস্ট বলছি, আমরা তো শিডিউল ট্রাইব বলছি। তৃণমূলের ম্যানিফেস্টোতে থাকছে তিলির জন্য সংরক্ষণ, এই মানে এই রকম সংরক্ষণের রাজনীতি তো আগে ছিল না। না না, সংরক্ষণের রাজনীতি বলে ব্যাপার না, এটা বরাবরই আগে হয়তো আপনারা সেই ইন্টারেস্ট নিয়ে দেখেননি। 2011 ম্যানিফেস্টোতে, ইস্তাহারেও ছিল, 2016তেও ছিল, আপনারা হয়তো সেই আগ্রহ নিয়ে দেখেননি। আপনি বলুন, দলিতের উপর যদি ভারতীয় জনতা পার্টির এত দুর্বলতা থাকে, তাহলে শিডিউল কাস্ট, তপশিলি, জাতি, উপজাতি, আমি তাদের কথাই বলছি, দলিত, তাহলে দলিতদের একজনকে, একটা পুরোহিতকে রাম মন্দিরের নির্মাণের সময় ডাকা হলো না কেন? ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন দলিত, একজন তপশিলি জাতির, তাকে রাম মন্দিরের নির্মাণের দিন ডাকা হলো না কেন? মতুয়া সম্প্রদায়ের যারা মানে ধর্মপ্রাণ মতুয়া, যারা কাঁধে কষ্ট করে বয়ে এখান থেকে জল নিয়ে গেল, পবিত্র জল, সেই জল গ্রহণ করা হলো না কেন? তারা দলিত বলে, শিডিউল কাস্ট বলে। এই রাজনীতি কাকে দেখাচ্ছে বিজেপি? কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাদের ক্যান্ডিডেট সুজাতা, তিনি দলিতদের নিয়ে এমন একটা কমেন্ট করেছেন, সুজাতা তো নিজের শিডিউল কাস্ট মেয়ে, এবং সে নিজে প্রেস কনফারেন্স করে সেটা ক্ল্যারিফাই করেছে। আমি অন রেকর্ড আপনাকে বলছি, যা কমেন্ট সুজাতা করেছে তার সাথে পার্টি কোনোভাবে সহমত নয়। এটা পার্টি স্ট্যান্ড নয়। ভোটের দিন ড্যামেজ হয়ে গেল না? না, ড্যামেজ কন্ট্রোলের ব্যাপার নয়। যদি কেউ ভুল করে থাকে, ভুল করার জন্য তাকে রেকটিফাই করার সুযোগ দেওয়া হয়েছে, সে সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে বলেছে। এবার সংবাদ মাধ্যমের কাজ সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমি একটা কথা বলছি, আমি যখন রিয়েলাইজ করছি যে আমার মুখ দিয়ে ভুল কথা বেরিয়েছে, তখন সে প্রেস ব্রিফিং করে, সাংবাদিক বৈঠক করে, সাংবাদিকদের সামনে তার বিবৃতি জানিয়েছে। সে নিজে একজন শিডিউল কাস্ট মেয়ে। সে কি করেছে সুজাতা? যদি বলে থাকে, আমি বলছি ভুল করেছে, এবং ভুলের পরে তিনি সাংবাদিক বৈঠক করে তার ক্লারিফিকেশনও দিয়েছে যে আমার বাইটটা আউট অফ প্রপোর্শন দেখানো হয়েছে, আমি তা বোঝাতে চাইনি, সেটা তিনি স্পষ্ট করে বলেছেন। এবার বিজেপি সেটা নিয়ে জলঘোলা করার চেষ্টা করছে, কারণ এদের তো আলটিমেটলি এক একটা করে সুযোগ চাই। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি বিজেপিকে যে আপনারা 200টা পুরোহিতের মধ্যে একজন দলিতকে ডাকলেন না কেন, উত্তর দিতে পারবে? সাংবাদিক বৈঠক করে বলুক তো। আমাদের প্রার্থী তো সাংবাদিক বৈঠক করে স্ট্যান্ড ক্লিয়ার করেছে, বিজেপি স্ট্যান্ড ক্লিয়ার করুক। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি মতুয়া সম্প্রদায়ের জল কেন গ্রহণ করা হলো না, সাংবাদিক বৈঠক করে ক্লিয়ার করুক, শান্তনু ঠাকুর জবাব দিক। সেখান থেকে দাঁড়িয়ে যে এবার যে ভোটটা হচ্ছে, নির্বাচন বেশ কয়েক দফা হয়ে গেছে, প্রায় শেষের দিকে বলা যেতে পারে, সেই ভোটটা কি সত্যি বাংলার কুরুক্ষেত্র? আমাদের চ্যানেলের ট্যাগ লাইনও তাই, যে বাংলার কুরুক্ষেত্র। দেখুন, কোনো ভোট বা কোনো যুদ্ধই সহজ বা সরল নয়, কোনো ভোটই ইজি নয়, প্রত্যেকটা নির্বাচনই কঠিন। নিশ্চিতভাবে এই ভোটটা আপনারা দেখেছেন যেভাবে নির্বাচন কমিশন পরিচালনা করছে। আমরা অতীতে এতগুলো নির্বাচন করেছি বা পরিচালনার দায়িত্বে ছিলাম, আমরা কোথাও দেখিনি যে এইভাবে মানে একটা রাজনৈতিক দলের সুযোগ করে দেওয়ার জন্য যেভাবে নির্বাচন কমিশন, প্রথমত 8 দফায় ভোট, করোনা কালে মানুষের অসুবিধা, রোজ করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, যেখানে আসামে 3 দফায় ভোট হচ্ছে, কেরালায় 1 দফায় ভোট হচ্ছে, যেখানে তামিলনাড়ুতে 234টা আসন 1 দফায় ভোট হচ্ছে, বাংলা বলে বঞ্চিত করে রাখতে হবে 8 দফায় ভোট। এবার আপনি বলবেন বাংলায় সন্ত্রাস হয়, সেই জন্য 8 দফায় ভোট হচ্ছে। সন্ত্রাস তো বাংলায় হয়, এবং এবার তো নির্বাচন কমিশনের, পঞ্চায়েত নির্বাচনে আপনারা কাউকে দাঁড়াতে দেননি, এটা বিরোধীদের অভিযোগ। কোন বিরোধী অভিযোগ করছে? ভারতীয় জনতা পার্টি। আপনার এলাকায় কেউ দাঁড়াতে পারেনি? না, বাংলায় কতজন লোক এবার তো দাঁড়িয়েছে? 2019-এ তো দাঁড়িয়েছিল, কি ফল হয়েছে? 2019-এ বিজেপির প্রার্থী 3,21,000 ভোটে হেরেছে, এবার 7-এর মধ্যে 7টা হারবে, তা দাঁড়ালে জিতবে। তাহলে 2019-এ জিতলো না কেন? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ভাই প্রার্থী নেই। আপনি দেখুন ডায়মন্ড হারবারে প্রার্থী কাকে করেছে? তৃণমূল কংগ্রেস থেকে যে গেছে তাকে করেছে। ওরা প্রার্থী পাচ্ছে না, তো প্রার্থী কাকে করবে? কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ভোট সন্ত্রাস, বিহারে এরকম ভোট সন্ত্রাস হয় না যেরকম বিহারে হতো আগে, উত্তরপ্রদেশে হয় না, বাংলায় হয়, এটা কেন?
না, এর জবাব তো নির্বাচন কমিশন দেবে। ভোট করানোর দায়িত্ব, পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এই যে কুচবিহার শীতলকুচির ঘটনা, শীতলকুচির সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কে চেঞ্জ করলো? নির্বাচন কমিশন। ডিজিপি পুলিশ কে চেঞ্জ করলো? নির্বাচন কমিশন। এডিজি আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার কে চেঞ্জ করলো? নির্বাচন কমিশন। এর দায়িত্ব তো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তো এড়িয়ে যেতে পারে না। কিন্তু আপনি বলুন, যাদের উপর গুলি চালিয়েছে, বলছে আত্মরক্ষার জন্য গুলি চালানো হয়েছে। নির্বাচন কমিশন বলছে যে একটা মব এসে ঘিরে নিয়েছিল, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই জন্য গুলি চালিয়েছে। আর ভারতের প্রধানমন্ত্রী এসে বলছে এরা রিগিং করতে গেছিল, সেই জন্য গুলি চালিয়েছে। আপনি কাকে বিশ্বাস করবেন? আর সেলফ ডিফেন্সের জন্য যদি আপনাকে গুলি চালাতে হয়, আপনি হাতে চালান, আপনি পায়ে চালান। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হচ্ছে। এ দিল্লির নির্দেশ ছাড়া হতে পারে? বাঙালির রক্তে এরা বাংলা দখল করতে কি চাইছে। লাভ এই গুলি চালিয়ে? ওরাই তো ভোট সন্ত্রাসের কথা বলছে, সেখানে কি লাভ? মানে এই চারটে সেই জবাব ওরা দিতে পারবে, যারা চালিয়েছে তারা দিতে পারবে। যার বারবার আদেশে এটা বলা চালিয়েছে হচ্ছে সে যে দিতে পারবে। আনন্দ বর্মন যিনি মারা গেছেন তা নিয়ে দুঃখ প্রকাশ করছে না তৃণমূল কংগ্রেস। আপনাকে কে তাকে বলেছে? তৃণমূল মমতা কংগ্রেসে বন্দ্যোপাধ্যায়- মেরেছে বলে অভিযোগ মমতা করছে। বন্দ্যোপাধ্যায় শীতলকুচিতে গিয়ে দেখা করে এসেছে। আনন্দ বর্মনের দাদু নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে শহীদ মিনার তৈরি আর করার কথা পরিবার বলেছে, বলছে যে জোর করে নিয়ে গেছে দাদুকে। দাদুকে জিজ্ঞেস দাদু নিজে গেছে। এবার পরিবারকে আমি যদি বলি জোর করে বিজেপি বলাচ্ছে, আপনার তথ্য, আপনার লজিক অনুযায়ী, আপনার যুক্তি সহকারে যদি আমি বলি পরিবারকে জোর করে বিজেপি বলাচ্ছে, যেভাবে আপনাকে বলছে তৃণমূল বলাচ্ছে, মৃত্যু নিয়ে কেন রাজনীতি করছেন? আপনি দেখেছেন আজকে দিলীপ ঘোষ নববর্ষের দিনে, বাংলার নববর্ষ, আমরা সাধারণত দুটো নববর্ষ জানি। একটা হচ্ছে ইংলিশ নিউ ইয়ার, যেটা আমরা 31 তারিখ, 1 জানুয়ারি, 31 ডিসেম্বর সেলিব্রেট করি। একটা হচ্ছে বাঙালি নববর্ষ, মানে বাংলা নববর্ষ যেটা আমরা বলি, 14ই এপ্রিল, 15ই এপ্রিল। দিলীপ ঘোষ টুইট করে বলছে হিন্দু নববর্ষ। নববর্ষতেও হিন্দু? আপনি কোনোদিন শুনেছেন মুসলমান নববর্ষ, খ্রিস্টান নববর্ষ, হিন্দু নববর্ষ? বাট কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের, এটা অনেকেই বলে, তৃণমূল কংগ্রেসের বিজেপি বলে তুষ্টিকরণের রাজনীতি, তোষণের রাজনীতির জন্য এরকম হিন্দুত্ব কার্ড ব্যবহার করা হচ্ছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে ফ্ল্যাগশিপ স্কিমগুলো, আমি যদি আপনাকে তথ্য পরিসংখ্যান রেখে বলি, আপনি বলুন কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, তারপর গতিধারা, একের পর এক, শিশু সাথী, সবুজ সাথী, একটা স্কিম আপনি বলতে পারবেন যেখানে খালি একটা সম্প্রদায় পেয়েছে, অন্য কেউ পায়নি? একটা স্কিম। আপনারা সাংবাদিকতা করেন, আপনারা উদাহরণ দিন আমাকে, আমি তো বসে রয়েছি আপনার সামনে। আপনি আমাকে বলুন এই স্কিমটা এত লোক পেয়েছে অন্য সম্প্রদায়ের, এত লোক পেয়েছে এই সম্প্রদায়। বিজেপির বক্তব্য হচ্ছে ইমাম ভাতা আগে হয়েছে, পরে পুরোহিত ভাতা হয়েছে। কেন ইমাম ভাতা আগে হবে? স্বামী বিবেকানন্দ বলেছে মাইনরিটি আমাদের রেসপন্সিবিলিটি। আপনি তো স্বামী বিবেকানন্দকে ডিফাই করছেন। ইমাম ভাতা মুয়াজ্জেম ভাতার সাথে পুরোহিত ভাতা গোলাচ্ছেন কেন? পুরোহিত ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে। আপনারা ক জায়গায় পুরোহিত ভাতা দিয়েছেন যেখানে সরকারে আছেন বলুন? ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা তো স্বামী বিবেকানন্দ বলেছে, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে। মাইনরিটিরা, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে যে মাইনরিটিরা আমাদের রেসপন্সিবিলিটি। মেজরিটি আর মাইনরিটি শুড লিভ ইন ইউনিটি। এই রাজনীতি কোনোদিন ছিল মাইনরিটি মেজরিটি রাজনীতি? অ্যাপিসমেন্ট পলিটিক্স তৃণমূল কংগ্রেস করেছে বলে বিরোধীদের অভিযোগ। বিরোধীদের অভিযোগটা প্রমাণ করতে হবে। আমি অভিযোগ করলাম আপনি এই করেছেন, আমি প্রমাণ করতে পারছি না। আপনি বলুন কোন স্বাস্থ্যসাথী কার্ড মাইনরিটি পেয়েছে? 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর আওতায় নেওয়া হয়েছে। তাহলে আমরা তো খালি 30% মাইনরিটিকে নিতে পারতাম, বা অন্য সম্প্রদায়ের লোককে নিতে পারতাম, বা 70% হিন্দুকে নিতে পারতাম না। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে একটা লোকের, একটা অংশের ভোট নিয়ে নির্বাচিত হয়েছে, কিন্তু যখন প্রশাসনিক পদে বসেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এটা আমাদেরও বলেছে যে আমি সবার মুখ্যমন্ত্রী, সবার জন্য কাজ করেছে। এই যে বিভাজনের রাজনীতি, এটা বিজেপি করছে। বিজেপি বিভাজনের রাজনীতি করেছে, ঠিক আছে, কিন্তু বাংলার এটা সংস্কৃতি নয়। কিন্তু পোলারাইজেশন কি কিছুটা কাজ করছে, বা পোলারাইজেশন কি কোথাও বেশ কয়েকটা জায়গায় যেখানে দেখা যাচ্ছে মানুষ ওপেনলি অনেক এমন কথা বলছে যেটা কোনোদিন বাংলায় শোনা যেত না? সে কিছু লোক থাকে, তারা তাদের মতো বলে, বা সেটাকে পোলারাইজেশন ধরা হয়। পোলারাইজেশন যদি কাজ করেও, আমি ধরে নিলাম কাজ করছে, কিন্তু আপনারা বলুন পোলারাইজেশনের বেসিসে যে দল নির্বাচন করে তাকে কি ক্ষমতায় সুযোগ দেওয়া উচিত? আমি আগামী 5 বছর বাংলায় কি করব, আমি প্রত্যেকটা বক্তব্যে সে কথা বলবো। আমি আমার রাজনৈতিক বক্তৃতায় তাই বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় 10 অঙ্গীকারের কথা বলছে। আপনি বলুন ভারতের প্রধানমন্ত্রী 30 মিনিট বক্তব্য রাখছে, বাংলায় কি কাজ করবে? একটা কথা বলছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে সোনার বাংলা তৈরি করবে। আরে আপনি কি করে সোনার বাংলা করবেন? আপনি শিক্ষায় কি করবেন? আপনি স্বাস্থ্যে কি করবেন? আপনি পরিকাঠামোগত কি কাজ করবেন উন্নয়নমূলক? আপনি কোথায় কি তৈরি করবেন?
100% বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। আপনি কি করবেন? আপনি বলুন, আপনি উন্নয়নের নিরিখে বলুন যে আপনি আগামী 5 বছর যদি ভারতীয় জনতা পার্টিকে মানুষ সুযোগ দেয় আমি এই কাজগুলো করব, বলুক। বলতে পারছে না তো। এই যে এতগুলো দফা নির্বাচন হয়ে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের একটা ওয়ার রুম আছে, একটা অ্যানালিসিস আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মনে করছে কটা সিট পাবে, তৃণমূল কতটা কনফিডেন্ট বা আমি তো আপনাদের আগেও বলেছি, আমি অফ দ্য রেকর্ডও বলেছি, অন রেকর্ডও বলছি, আমি প্রত্যেকটা জনসভায়ও বলছি যে 2/3 আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবে, অন রেকর্ড। এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমি তো উত্তর থেকে দক্ষিণ ঘুরছি এবং মানুষের মধ্যে যা স্বতঃস্ফূর্ততা, যা উৎসাহ, যা ঐক্যবদ্ধতা বিশেষ করে আমি লক্ষ্য করছি। এরা যত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইবে মানুষ তত ঐক্যবদ্ধ হবে, মানুষ তত ঐক্যবদ্ধ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি সেগুলো। আমাদের নির্বাচনী জনসভা হোক, পথসভা হোক, কর্মী সভা হোক, মানুষ ঐক্যবদ্ধ যে না, এটা বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার লড়াই, এটা বাংলা ভার্সেস বাহারিও তো এবার ন্যারেটিভ, এটা তো কোনদিন আগে ছিল না। এটা তো আপনারা যে কোনো জায়গায় গিয়ে যে কেউ প্রচার করতে পারে, বহিরাগত কেন বলছেন আপনারা? তো বহিরাগতদের বহিরাগতই বলবো। কিন্তু ভারতবর্ষে যে কোনো রাজনৈতিক নেতা যে কোনো জায়গায় দাঁড়াতে পারে। আমি আপনার মাধ্যমে অনুরোধ করছি, ভারতীয় জনতা পার্টি ঘোষণা করে দিক যে তাদের চিফ মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট কে, আমরা বহিরাগত বলবো না। বলছে তো ভূমিপুত্রই হবে। ভাই ওরা তো অনেক কিছু বলে, ওরা তো বলেছিল 15 লাখ টাকা পাবো, পেয়েছেন? ওরা তো বলেছিল বছরে 2 কোটি চাকরি হবে, দিয়েছে? ওরা বলেছিল জিএসটি করে ভারতের অর্থনীতি শক্তিশালী হবে, জিডিপি আজকে -23%। না, সেখানে আপনারা বিভাজনের রাজনীতি করছেন না, বাঙালি ভার্সেস বাহারি। আপনি জোর করে যদি উত্তর ভারতের রাজনীতি বাংলার মানুষের উপর চাপিয়ে দিতে চান, আমরা তো বহিরাগত বলবোই। আপনার রাজ্য সভাপতি এসে বলছে মা দুর্গার 14 পুরুষকে কেউ চেনে না, আমরা বহিরাগত বলবো না? একটা বাঙালিকে দাঁড় করিয়ে আপনি 10 কোটি বাঙালির অপমান করছেন দিল্লির তল্পিবাহকতা এবং দিল্লির চাটুকারিতা করার লক্ষ্যে, আমরা বলবো না? বলছে ডাবল ইঞ্জিন সরকার, দুটো এক সরকার হলে আরো ভালো চলবে। তাহলে আসামে আজকে এই পরিস্থিতি কেন? ত্রিপুরায় আজকে এই পরিস্থিতি কেন? আসামে দেখুন ভোট মিটেছে, ডি নোটিশ লাগানো শুরু করে দিয়েছে। সারা দেশে যা ঘটনা ঘটছে 18% ঘটনা খালি একটা রাজ্য থেকে ঘটছে, উত্তরপ্রদেশ। তাহলে ডবল ইঞ্জিন সরকারের এই কি উদাহরণ? মতুয়া ভোট, রাজবংশী ভোট, পাহাড়ে গোর্খাদের ভোট, এগুলো ইলেকশনে খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। সেখানে রাজবংশীরা 2019-এ আপনাদের সঙ্গে ছিল না, মতুয়া 2019-এ আপনাদের সঙ্গে ছিল না, গোর্খাও ছিল না। তো সেক্ষেত্রে এবার নির্বাচনে কিভাবে আপনারা সেই ভোটটা ফিরে পাবেন এবং সিএ ওরা লাগু করবে বলেছে, সেটা ওদের ফায়দা। যারা ভোট দিয়েছিল নিশ্চিতভাবে, আমি যদি কাউকে ভোট দিই আমার অনেক আশা থাকে, আমার অনেক তাদের উপর আকাঙ্ক্ষা থাকে, স্বপ্ন থাকে, সেই নিয়ে মানুষ ভোট দেয় যে এই দলটা যদি ক্ষমতায় আসে এই জিনিসগুলো আগামী দিন করবে। আপনি দেখুন ভারতবর্ষের সাংসদে, আমি তো একজন সাংসদ, ভারতবর্ষের সাংসদে গত 5 বছরে 50টা বিল পাস হয়েছে। একটা বিল পাস হলে রুল ফ্রেম করার জন্য 2 মাস লাগে, আজকে 1.5 বছর অতিক্রম করলো, 1.5 বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু সিএ এর রুল এখনো ফ্রেম করা হয়নি। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগরে সভা করে বলছে ভারতের টিকা পর্ব যবে মিটে যাবে তবে সিএ লাগু হবে। এটা আর একটা জুমলা নয়? যার নাগরিকত্ব রয়েছে আপনি তাকে নাগরিকত্ব কি করে দেবেন? সিএ ইমপ্লিমেন্ট হওয়া উচিত না? উচিত না। সিএ ইমপ্লিমেন্ট হওয়ার থেকেও বড় কথা এনআরসি হওয়া উচিত না। সিএ এমন একটা বিল যেখানে আপনি মানুষকে নাগরিকত্ব দেওয়ার কথা বলছেন, কিন্তু এনআরসির সাথে তাকে যখন কম্বাইন করে এনআরসির ব্যাকড্রপে তাকে রিলেট করে দেখানো হচ্ছে, দ্যাট ইজ লিগাল, সেটা ভয়ানক। আমরা তার বিরুদ্ধে। এবং আপনি বলুন তো, আপনি যাদেরকে অবৈধ বলছেন, আপনি তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে আপনিও তো অবৈধ। আপনি তাদের ভোটেই তো স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, কেউ সাংসদ হয়েছে, কেউ বিধায়ক হয়েছে, কেউ মুখ্যমন্ত্রী হয়েছে। আপনারা পাবেন। আমরা কোনো সম্প্রদায়ের আলাদা করে ভোট চাই না। আমরা মানুষের কাছে গিয়ে উন্নয়ন নিয়ে আপিল করছি। আমরা মতুয়াদের কাছে গিয়ে বলছি না আমাদের ভোট দিন, আমরা নমশুদ্ধদের কাছে গিয়ে বলছি না আমাদের ভোট দিন, আমরা সংখ্যালঘুদের কাছে গিয়ে বলছি না আমাদের ভোট দিন, আমরা বাংলার মানুষের কাছে গিয়ে বলছি যে আপনারা উন্নয়নের কাজের হিসাব নিন, তারপর আপনারা বিবেচনা করে ভোট দিন, কানে শুনে না চোখে দেখে ভোট দিন। নির্বাচনের ঠিক 1 বছর বা 6 মাস আগে বিমল গুরুং কি করে ভালো হয়ে গেল? বিমল গুরুং কি করে, তৃণমূল কংগ্রেস বিমল গুরুং এক কি করে হলো? তৃণমূল কংগ্রেস বিমল গুরুং তো এক হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমরা প্রার্থী দিচ্ছি না, আমরা আগামী দিন শান্তি চাই, সম্প্রীতি চাই, পাহাড়ের উন্নয়নের স্বার্থে। ওদের দুটো ফ্র্যাকশন রয়েছে, ওরা নিজেদের মধ্যে লড়ুক, মানুষ যাকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস তার সাথে থাকবে। আর বিমল গুরুংয়ের যে কেসগুলো আছে এগুলো সাবজুডিস। আমরা কাউকে সমর্থন করছি না, তাহলে আমরা প্রার্থী দিতাম, আমরা প্রকাশ্যে বলতাম আমরা এদেরকে সমর্থন করছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে প্রার্থী তালিকা প্রকাশ করে সেদিনকে প্রকাশ্যে বলেছে, স্পষ্ট করে বলেছে
যে আমরা দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়ং সিটে পাহাড়ে 3টে আসনে কোনো প্রার্থী দিচ্ছি না। পাহাড়ের মানুষ যাদেরকে নির্বাচিত করে বিধানসভায় পাঠাবে তাদেরকে গ্রহণ করে আমরা আগামী দিন পাহাড়ের কাজ করব। পার্মানেন্ট সলিউশন বিজেপি বলছে, কি পার্মানেন্ট সলিউশন হতে পারে হিলসের? না, পার্মানেন্ট সলিউশন তাহলে এতদিন করলেন না কেন? নির্বাচনের আগে আপনাদের পার্মানেন্ট সলিউশন মনে পড়ে কেন? এটা জুমলা। আপনারা করুন না, আপনারা বলুন আমরা বাংলার জন্য এটা করেছি, তারপর মানুষের কাছে গিয়ে ভোট চান। বাংলায় এবার মহিলা ভোট আপনারা ভালো টার্গেট করেছেন 49%। আমরা কোনো ভোট টার্গেট করছি না, এটা আপনি আপনার কথা আমার মুখে বসাতে চাইছেন, আমি বসাতে দেবো না। মহিলা ভোট যেই টার্গেট করুক, আমি তাদের অনুরোধ করব যে আপনারা এই যে জুমলাগুলো এক একটা করে আনছেন, ভারতীয় রেল তো আপনাদের অধীনে, বলুন না বাংলার মানুষের জন্য ফ্রি করে দিচ্ছে, তার জন্য তো নির্বাচনের দরকার নেই আপনার। আপনি তো অলরেডি ক্ষমতায় রয়েছেন, আপনি তো অলরেডি দায়িত্বে রয়েছেন, মানুষ তো এখতিয়ার দিয়েছে আপনাকে কেন্দ্রীয় সরকার পরিচালনা করার, 5 বছর আপনাকে ম্যান্ডেট দিয়েছে। আপনি ভারতের যত মহিলা আছে সবার জন্য ভারতীয় রেলের যাতায়াত বিনা পয়সায় বিনামূল্যে করুন, কে বারণ করছে আপনাকে? করবে না। আচ্ছা, আপনি কি ফিডব্যাক পাচ্ছেন নির্বাচনের বিভিন্ন জায়গা থেকে? এতগুলো দফা হলো, দলের কাছ থেকে, দলের যারা তৃণমূল স্তরে আছে সেখান থেকে আমরা দেখছি লম্বা লাইন, পার্সেন্টেজ ভোট ভালো হচ্ছে, প্রচুর মহিলারা লম্বা লাইন দিয়ে। আপনার ফিডব্যাকটা কি? আমি তো আপনাকে বললাম, প্রথমত আমরা চাই যে নির্বাচন শান্তিপূর্ণ হোক, গণতান্ত্রিকভাবে হোক, সকলে যাতে সবার ভোট প্রয়োগ করতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এবং সর্বোপরি সবথেকে বড় চিন্তা এখন এই কোভিডের ঊর্ধ্বমুখী গ্রাফ। এই 8 দফায় যতদিন চলবে নির্বাচন, আমার মনে হয় না নির্বাচন কমিশন কিসের বেসিসে, কিসের আধারে এটা করেছে। আপনি কি কিছু আপনারা কি কিছু? নিশ্চিতভাবে আমরা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে একটা মিটিং ডাকা হবে এবং সেখানে আলোচনা হবে। একা কোনো সিদ্ধান্ত তো আমি নিতে পারি না বা দলের কেউ নিতে পারে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হবে এবং তারপর সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে ঠিক হবে, তারপর আমরা চিন্তা ভাবনা করব। কিন্তু ব্যক্তিগতভাবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাকে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস মানে সাংগঠনিকভাবে, এটা আমার ব্যক্তিগত মত, আমরা যদি 1 দফায়ও নির্বাচন হতো আমাদের কোনো অসুবিধা হতো না, বাংলার মানুষের সুবিধা হতো। এবং আপনি যা অভিযোগ করছেন যে মানুষ ভোট দিতে পারবেন না, আপনি কেন্দ্রীয় বাহিনী আনুন, একটা বুথে 10 জন করে রাখুন, কেউ বারণ করছেন। এত কেন্দ্রীয় বাহিনী যে এলো, এত কিছু হলো, তৃণমূলের অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? না, এগুলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হিসেবে ধরা উচিত না, এগুলো নিয়ে কখনো রাজনীতি করা উচিত না। আমি আপনাদের আবার বলছি, সিএপিএফ ইস্যু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে, সে নিয়ে তদন্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে? ঘেরাওয়ের কথা বলেছে। ঘেরাও মানে এই না, ঘেরাও মানে বিক্ষোভ না। গান্ধীজিও ঘেরাওয়ের কথা বলতো, সত্যাগ্রহতেও ঘেরাও হতো। ঘেরাও করা মানে বিক্ষোভ না। আমি একটা থানা ঘেরাও করে বসে আছি, তার মানে এই না যে থানা আমি ভাঙচুর করছি। আমি একটা বিডিও অফিস ঘেরাও করে বসে আছি, কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে যে এটা মরাল কোড অফ কন্ডাক্টে ভায়োলেট হচ্ছে এবং 24 ঘন্টা ব্যান করা হলো। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলছে, পাকিস্তানি বলছে, তাকেও চিঠি পাঠানো হয়েছে, তাকে ব্যান করা হয়নি কেন এখনো? আপনার কাছে উত্তর নেই, নির্বাচন কমিশনের কাছে উত্তর নেই, আমার কাছে উত্তর নেই। এবার আপনি ঠিক করুন নির্বাচন কমিশন রাহুল সিনহাকে 48 ঘন্টা ব্যান করা হয়েছে। রাহুল সিনহাকে ব্যান করা হয়েছে সিএপিএফ নিয়ে কথা বলেছে বলে। আপনি ডিভিসিভ লাইন নিয়ে কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যান করেছেন ডিভিসিভ লাইনে কথা বলেছে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে? যে আমি সবার কাছে অ্যাপিল করছি আপনারা ঐক্যবদ্ধ হয়ে ভোট দিন, মাইনরিটিরা ঐক্যবদ্ধ হয়ে ভোট দিন, মেজরিটিরা ঐক্যবদ্ধ হয়ে ভোট দিন। পুরো স্পিচটা শুনুন। এখানে আপত্তিকর মন্তব্যটা কোথায়? কোথাও নয়। নির্বাচন কমিশন ব্যান করে দিল, তাহলে যারা পাকিস্তানি বলছে সেটা কি কোথাও সিম্প্যাথি ভোট ড্র করবে? ভিকটিম হিসেবে প্রজেক্টেড হচ্ছে, সেটা মানুষ ঠিক করবে। ভোট মানুষ দেবে, যখন মানুষ দেবে মানুষ ঠিক করবে যে কে ঠিক কে ভুল, কার উপর অন্যায় হয়েছে, কার উপর অবিচার হয়েছে এবং কে এই পুরো পর্বটা পরিচালনা করেছে। এটা মানুষের কাছে ছেড়ে দেওয়া উচিত। যেরকম নন্দীগ্রামে উনি যখন গেলেন তারপরে এই হামলাটা হলো বলে আপনাদের তরফ থেকে অভিযোগ, এটা কি কোনো আগে কোনো ইন্টেলিজেন্স, কোনো ইনপুট ছিল? বা এই যে তারপরে একটা হুইল চেয়ার এবং সেই হুইল চেয়ার নিয়ে বিভিন্ন জায়গায় কথা হামলা তো হয়েছে, আপনি দেখেছেন যেদিনকে ডিজি চেঞ্জ করা হয়েছে তার পরের দিন হামলা হয়েছে এবং নির্বাচন কমিশনই তো তদন্ত করছে। নির্বাচন কমিশনই তো ওনার সিকিউরিটির একজনকে সরিয়েছে, তারপর ওএসডি যিনি ছিল তাকে সরিয়েছে। নির্বাচন কমিশন তদন্ত করছে, নির্বাচন কমিশন বলতে পারে। আইন শৃঙ্খলা হোক, তদন্ত হোক, রাজ্য সরকারের পুরো মেশিনারি এখন নির্বাচন কমিশনের। এটার জন্য চক্রান্ত নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে, তাহলে কি করে হয়? সেখান থেকে দাঁড়িয়ে যে নন্দীগ্রামের নির্বাচনটা সবচেয়ে হাই প্রোফাইল নির্বাচন হলো, সেই নির্বাচনে কি মনে হচ্ছে? অবশ্যই এমন একটা জায়গায় নন্দীগ্রামের নির্বাচন পৌঁছে গেছিল যেখানে সমস্ত কিছু ইনভলভ হয়ে গেছিল এবং তারপরে হুইল চেয়ার, সেটা নিয়েও কটাক্ষ, সেটা নিয়ে কি বলবেন? না, এটাই এদের প্রচলিত প্রথা। এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে কি পড়বে, শাড়ি বারমুড়া, এই নিয়েও দিলীপ ঘোষ কথা বলছে। এটা এদের রুচির পরিচয়।
মমতা বন্দ্যোপাধ্যায় লেগেছে না লাগেনি এই নিয়েও এরা বিতর্ক তৈরি করতে চাইছে। একটা ভারতের সিটিং চিফ মিনিস্টার, বাংলার চিফ মিনিস্টার, প্রধানমন্ত্রী একবার ফোন করে খোঁজ নেয়নি, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী একবার ফোন করে খোঁজ নেয়, এই সৌজন্যতাটা এদের নেই। অমিত শাহ যখন করোনা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় টুইটের মাধ্যমে বা ফোন করে একবার খোঁজ তো নিয়েছিল। এটা বাংলার সৌজন্য, এটা বাংলার সংস্কৃতি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ হাতিয়ার বলা যেতে পারে যেটা বিজেপি ব্যবহার করছে, সেটা হচ্ছে দুর্নীতি। অর্থাৎ যত বালি, কয়লা, গরু পাচার সব কিছুর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও না কোথাও যুক্ত, এরকম তারা প্রজেক্ট করছে এবং সমস্ত টাকাই শান্তিনিকেতনে যায়। না, আমি তো প্রথমেই আপনাকে বললাম যে যখন যারা অভিযোগ করছে, যখন এই ঘটনাগুলো হচ্ছিল, তখন বিদ্রোহ করে বেরিয়ে এলো না কেন? প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে কয়লা পাচার, গরু পাচার, এই যে তদন্তগুলো চলছে, তদন্তগুলো কে করছে? ইডি করছে, সিবিআই করছে। এই তদন্তকারী সংস্থাগুলো কার অধীনে? এই তদন্তকারী সংস্থাগুলো কেন্দ্র সরকারের অধীনে। আচ্ছা, আপনি আমাকে বলুন, কয়লা পাচারের কথা বলছে, কলিয়ারি কে গার্ড করে? সিআইএসএফ। সিআইএসএফ ইজ রেসপন্সিবল ফর দিস ন্যাশনাল অ্যাসেটস। তাহলে আজকে যদি কয়লা পাচার হয় বা চুরি হয়, সিআইএসএফ এর মাথার উপর কে রয়েছে? অমিত শাহ। তার আগে ইস্তফা দেওয়া উচিত। গরু চুরি বলছে, গরু পাচার হচ্ছে। গরু কি পিঁপড়ে যে তারের তলা দিয়ে গলে যাবে? না, গরু একটা পোকা। গরু এত বড় একটা, ধরুন গরু তো একটা জন্তু, সে তো পিঁপড়ের মতো গলে যেতে পারে না। কিন্তু আপনাদের যুব নেতার নাম উঠে আসছে বিনয় মিশ্রা। আমি বলছি, একে একে আসছি। ধরুন গরু তো আজকে যদি বর্ডার সীমান্ত দিয়ে যখন বাংলাদেশ, ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে বলছে, তার মানে তো বর্ডার সিকিউরিটি ফোর্সের গাফিলতির কারণে যাচ্ছে। বর্ডার সিকিউরিটি ফোর্স কে পরিচালনা করছে? অমিত শাহ। সিআইএসএফ কে পরিচালনা করছে? অমিত শাহ। তাহলে কয়লা পাচার হলে ব্যর্থতা কার? অমিত শাহ। গরু পাচার হলে ব্যর্থতা কার? বিজেপির, অমিত শাহ। আর আপনি যদি বলতে চান যে সিআইএসএফ আর বিএসএফ আমার কথা শুনে চলছে, তাহলে তো আপনার লজ্জায় মুখ লুকানো উচিত। আপনি বিনয় মিশ্রর কথা বলছেন। সবাই অভিযোগ করছে কি বিনয় মিশ্র তৃণমূল কংগ্রেসের যুব সাধারণ সম্পাদক। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এখনো আমি বিনয় মিশ্রকে রাখছি। আপনি শুনে রাখুন, আমি অন রেকর্ড বলছি। তার কারণ কি? আপনার কাছে যদি কোনো অভিযোগ থাকে আপনি জনসমক্ষে আনুন। বিজেপির রাজ্য সভাপতি, বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম কি? জেপি নাড্ডা। সহসভাপতির নাম কি? মুকুল রায়। সুদীপ্ত সেন চিঠি লিখে 6 কোটি টাকার অভিযোগ করেছে, বিজেপি সরিয়েছে? সে যদি না করে তিনি ধোয়া তুলসী পাতা, আর আমি যদি না করি আমি চোর। দুটো তো একসাথে হতে পারে না। মুকুল রায়ের বিরুদ্ধে সুদীপ্ত সেন চিঠি লিখে বলছে আমার থেকে কত টাকা নিয়েছে আমার মনে নেই, দিনের পর দিন, রাতের পর রাত এসে টাকা নিয়েছে। নারদায় দেখা গেছে, সারদায় দেখা গেছে। তাকে আপনি ভারতের সর্বভারতীয় সভাপতি করেছেন। তাহলে আপনি বলছেন বিনয় মিশ্রা থাকছে দলে আর কি? থাকছে না থাকছের ব্যাপার নয়, আমি বলছি আপনি প্রমাণ আনুন, আমি বহিষ্কার করব। আপনি প্রমাণ দিন। কিন্তু আপনি যে লোকটাকে সর্বভারতীয় সহসভাপতি করেছেন তার বিরুদ্ধে তো ভুরি ভুরি প্রমাণ পাবলিক ডোমেনে এসছে। আপনি তারপরও তাকে মানে আলোকিত করে দলের সর্বভারতীয় সংগঠনে জায়গা দিয়েছেন। তা সব থেকে বড় চোরের দল তো আপনারা। আপনি অস্বীকার করতে পারেন? জেপি নাড্ডা সভাপতি হওয়ার পর মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগটা কবে থেকে? 2014 সালের থেকে, 13 সালের থেকে। এই তো নয় যে হঠাৎ করে এলো। তিনি কমিটি প্রকাশ করেছেন 2020 সালে। আপনি দেখুন 2020 সালে প্রকাশ করেছে আর 13 সাল থেকে অভিযোগ। তাহলে আপনার কাছে যদি এইটুকু মনুষ্যত্ব না থাকে বা বিবেকবোধ না থাকে যে একটা লোকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আমি তাকে জায়গা দেবো না ততদিন না যতদিন না তদন্ত সম্পূর্ণ হচ্ছে। আর আপনি অভিযোগ করছেন বিনয় মিশ্র কেন যুব সম্পাদক? দুটো তো একসাথে হতে পারে না। আপনি মুকুল রায়কে বার করুন, আমিও বার করবো। এই সব কিছুর পর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই যায়, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে, এইটা তো কোথাও না কোথাও আপনার ব্যক্তিগত জায়গা। সেখানে সেই জায়গাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখে? না, আমি তো বলেছি যে আপনাদের কিছু করার থাকলে আপনি আসুন, তদন্ত করুন। কেউ, আমি আমার ওয়াইফকেও বলেছি, আমি আমার স্ত্রী হোক, আমার ছোট মেয়ে, সে তো বোঝে না এগুলো, তো তাদেরকেও বলা আছে, তারা এখন অভ্যস্ত হয়ে গেছে। দেখুন 2019 সালে প্রথমে আমার উপর অভিযোগ করা হলো কি যে আমার স্ত্রীকে এয়ারপোর্টে ধরা হয়েছে 2 কিলো সোনা নিয়ে। আচ্ছা, এয়ারপোর্ট কার অধীনে? কেন্দ্রীয় সরকারের অধীনে। পাহারার দায়িত্বে কে রয়েছে? সিআইএসএফ। এয়ারপোর্টে 1000 সিসিটিভি ক্যামেরা রয়েছে, 1000। আমি বলেছিলাম প্রেস কনফারেন্স করে যে আপনি একটা ফুটেজ রিলিজ করুন যেখানে সোনা নিয়ে ধরা পড়েছে, আপনি জনসমক্ষে আনুন। আনতে পারলো না।
তারপর অভিযোগ করলো কি, যে আমার স্ত্রীর লন্ডনে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমার স্ত্রী আজ পর্যন্ত লন্ডন যায়নি, আমি অন রেকর্ড বলছি আপনাকে। তারপর করলো কি, শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে বললো আমাকে 900 কোটি টাকা হাফতা দেওয়া হয়েছে। আচ্ছা আপনি বলুন, সিআইএসএফ এদের, বিএসএফ এদের, কোল মিনিস্ট্রি এদের, হোম মিনিস্ট্রি এদের, আমার হাফতা যদি 900 কোটি টাকা হয়, পীযূষ গোয়েলের হাফতা কত, অমিত শাহের হাফতা কত, আমি যদি জিজ্ঞেস করি। তারপর হঠাৎ করে বলল যে ইডি রিমান্ড না কি নোটিশে, অর্ডারে 4.5 কোটি টাকার একটা তথ্য বেরিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো রিলেটিভের কোম্পানিতে গেছে। রোজ একটা করে কোনো একটা চেক বেরোচ্ছে, থাইল্যান্ডের ব্যাংক বেরোচ্ছে, রোজ একটা করে নতুন তথ্য। আরে আমি তো বলছি আপনি কানেক্ট করে প্রমাণটা করে জনসমক্ষে তুলে দিন, এইটুকু তো। আপনাদের এত তাবড় এজেন্সি, এইটুকু করতে পারছেন না? আমি তো এইটুকু অনুরোধ করছি, তদন্ত তো কলকাতা পুলিশ নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অধীনে, তদন্ত তো রাজ্য পুলিশ নয়। প্রকাশিত হচ্ছে এবং সেখানেও কোথাও না কোথাও আপনি পেছনে রয়েছেন, সেই এবার জিনিসটা। টেপ প্রকাশিত হচ্ছে, আপনি বলুন টেপের মধ্যে দুজনকে কথা বলতে শোনা যাচ্ছে। একজন হচ্ছে উইটনেস, সাক্ষী, যার নাম হচ্ছে কি বাগাড়িয়া, আমি তাকে চিনিও না জানিও না, আমি শুনেছি, আমি সংবাদ মাধ্যমে দেখেছি। আর দ্বিতীয়জন হচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার। নির্বাচন পর্বের আগে টেপটা রিলিজ করা হচ্ছে, হয় আমি উইটনেস হিসেবে রিলিজ করেছি, নয় ইনভেস্টিগেটিং অফিসার রিলিজ করেছে, দুটোর মধ্যে একটা। আমি এই নিয়ে ক্রিমিনাল কেসও করেছি, আমি এর তদন্ত চেয়ে মামলাও করেছি, আমি এর তদন্ত চেয়ে এফআইআরও করেছি। যে আমার আর আপনার মধ্যে কথোপকথন হচ্ছে, আমি উইটনেস, আপনি ইনভেস্টিগেটিং অফিসার, হয় আমি লিক করি, আর তো কেউ নেই, হয় আমি লিক করেছি, নইলে আপনি লিক করেছেন। ইডি যদি লিক করে তাহলে আপনি বুঝুন তদন্ত কতটা নিউট্রাল হচ্ছে এবং কার কথায় লিক করা হচ্ছে এবং এরা কতটা নির্ভরযোগ্য। জনতা ঠিক করুক, জনার্দন ঠিক করুক। সেখানে ওরাও বলছে সিআইডি কে আপনারা ব্যবহার করছেন, কলকাতা CID কোথায় ব্যবহার করা হয়েছে? বিভিন্ন ওদের যারা নেতা মন্ত্রীরা রয়েছেন তাদেরকে বিভিন্ন রকমের কেস দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছে আগে। আমি যদি আপনাকে বলি যে শুভেন্দু অধিকারী বেরিয়েছে, কটা কেস দেওয়া হয়েছে, আমি বলি, বলতে পারবেন না। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। মুকুল রায়ের এগেইনস্টে 50টার কাছাকাছি কেস রয়েছে। মুকুল রায় যদি, মুকুল রায় যাওয়ার আগেও মুকুল রায়ের বিরুদ্ধে কেস ছিল, মুকুল রায় যখন তৃণমূলে ছিল তখনও কেস ছিল, নতুন করে তো আলাদা করে কোনো কেস হচ্ছে না। যেটা বলছিলাম যে একদম ব্যক্তিগত জায়গা, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যায় তখন বাড়িতে সিবিআই, তখন আজানিয়া আপনার একদম ছোট্ট মেয়ে যখন এটা দেখে বা যখন টিভিতে দেখে, কনস্ট্যান্টলি তোলাবাজ বলা হচ্ছে, আপনাকে সিন্ডিকেট বলা হচ্ছে, চোর বলা হচ্ছে, তখন বাড়িতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলে? না, ওরাও কোথাও না কোথাও ছোট হলে ওরা বোঝে যে এটা প্রতিহিংসার রাজনীতি। এবং ভারতের প্রধানমন্ত্রী, যাকে আমি চাই যতদিন তিনি ভারতের প্রধানমন্ত্রী আছে, আমার মেয়ে হোক বা আমার পুত্র হোক বা আমার পরিবারের যারাই হোক, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে পদের একটা গরিমা আছে এবং সাংবিধানিক একটা সম্মান রয়েছে, তাকে সম্মান করে চলা উচিত। কিন্তু ওরাও বোঝে যে কার অঙ্গুলি হেলনে হচ্ছে, কেন হচ্ছে। আমি আমার মেয়েকে বলেছি যে when you will grow up, you will also have to face the same. ওরা হয়তো অপেক্ষা করছে, আজকে আমার স্ত্রীর পিছনে লেগেছে, কালকে আমার মায়ের পিছনে লাগবে, পরশু আমার পিছনে তো লেগেই আছে, তারপর হয়তো আমার মেয়ের পিছনে লাগবে, 8 বছরের মেয়ের পিছনে। রাজনৈতিকভাবে তো লড়াই করতে পারছে না, আমি তো বলছি রাজনৈতিকভাবে লড়াই করুন। আর আপনার কাছে যদি কোনো অভিযোগ থেকে থাকে, আপনি মিডিয়া ট্রায়াল না করে আপনি সংবাদ মাধ্যমের সামনে সাংবাদিক বৈঠক করে অভিযোগ একদম জনসমক্ষে ইনভেস্টিগেটিং এজেন্সিকে আনতে বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বাড়ি রয়েছে, প্রচুর সম্পত্তি রয়েছে, অভিষেক ব্যানার্জি প্রচুর সিকিউরিটি লাগে, এটাও অভিযোগ দলের ভেতরে বাইরে। কেমন লাগে? মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ভাবে চলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে আপনি দেখবেন এই যে সৌমিত্র খা একদিন নাকি কোথায় লিখে দিল যে 1200 কোটি টাকা সম্পত্তি রয়েছে। তারপর আমাদের যারা সংবাদ মাধ্যমে যায়, আমাদের মুখপাত্র যারা, আমি বলেছিলাম যে আমি ভাবছি জানিস তো একটা পাওয়ার অফ অ্যাটর্নি করে এই বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁদের পাওয়ার অফ অ্যাটর্নির আমি দিয়ে দিই নমিনি করে, যে এই 1200 কোটি টাকা সম্পত্তি আপনারা বেচে আমার নামে যা রয়েছে বা আমার স্ত্রীর নামে যা রয়েছে আপনারা রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রমে দান করে দিন। 1200 কোটির মধ্যে যদি আপনারা 10% পান, সেটাও দান করে দিন। এগুলো ঠিক আছে, রাজনীতিতে লোক এসব অভিযোগ সবসময় করে। ইফ ইউ অলওয়েজ হ্যাভ টু বিলিভ ইন দ্য পলিসি, ইফ ইউ ক্যান স্ট্যান্ড দ্য হিট। মমতা বন্দ্যোপাধ্যায় খুব সিম্পল, আপনি নন, এটা দলের ভেতরে অনেকে বলে, বিজেপিতে সবাই বলে। ঠিক আছে, একটা ইংলিশে কথা আছে না, and there's a great wisdom in this line, trees with fruits are only stoned. যে গাছের ফল মিষ্টি হয় সে গাছেই ঢিল মারা হয়, সে গাছেই পাথর মারা হয়। সো আই টেক ইট টু মাই স্ট্রাইড। ঠিক আছে, আমাকে যদি আক্রমণ করে, নিশ্চয়ই আমার মধ্যে কোনো প্রতিভা দেখছে বা আমার মধ্যে কোনো পটেনশিয়াল দেখে সেই জন্য আক্রমণ করছে। কথায় আছে জো জিতা ওহি সিকান্দার। 2 মে, 2রা মে, কি 2রা মের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়
তিনি যদি তৃণমূল কংগ্রেস জেতে, যেটা আপনি কনফিডেন্ট, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় উইন্স। যদি তৃণমূল কংগ্রেস হারে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতলে কি করবে, হারলে কি করবে? না, আমি তো আপনাকে বলছি যে 2/3 মেজরিটি নিয়ে আমি আপনাকে আগেই বললাম, ইফ নট 3/4 মেজরিটি শি উইল কাম ব্যাক উইথ 2/3 মেজরিটি, ইফ নট উইথ 3/4 মেজরিটি। 2/3 আসন নিয়ে ক্ষমতায় আসছে, তারপরে পার্টি আমাকে যেভাবে কাজে লাগাবে আমি কাজ করব। এবারেই তো আমি পার্টির একজন সাধারণ কর্মী। এই যে আপনারা বলেন সেকেন্ড ইন কমান্ড, যুবরাজ বলা হয়, ডিফ্যাক্টো লিডার, আমি পার্টির একজন সাধারণ কর্মী। আমি আপনাদের আবার বলছি, পার্টি আমাকে যেভাবে, আজকে আমি ডায়মন্ড হারবারের সাংসদ, আপনারও লড়াই মনে হয় নাকি এই সবার 2019 লড়াই, এই 21টা আমার একা কিছু না, সবার লড়াই। পার্টির যেহেতু আপনি আক্রমণের কেন্দ্রবিন্দুতে, নিশ্চিতভাবে হয়তো আমার উপর আক্রমণ অনেক বেশি, আমার সহ্য ক্ষমতা অনেক বেশি, কিন্তু কোটি কোটি মানুষ, কোটি কোটি পার্টির কর্মীরা নিচে পরিশ্রম করছে, এটা তাদেরও লড়াই, আমার একা কিছু না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটি চিফ মিনিস্টার হবে না? মানে যদি দায়িত্ব দেয়, যদি দল দায়িত্ব দেয়, দল দায়িত্ব দিলেও আমি নেবো না। আমি আপনাকে বলছি, আমার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা হচ্ছে আমার পার্টিকে শক্তিশালী করা, পার্টিকে মজবুত করা, এবং জায়গায় জায়গায় তৃণমূলের স্ট্রং অর্গানাইজেশন তৈরি করা, সংগঠন তৈরি করা। এই নির্বাচন জিতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই গোটা দেশে এটা একটা কুরুক্ষেত্র, যেটা আপনিও মানেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইম মিনিস্ট্রিয়াল প্রজেকশন অবশ্যই হবে, এটা কারণ সমস্ত দেশের বিরোধীরাও আপনাদেরকে সমর্থন করছেন। সেখান থেকে দাঁড়িয়ে সেই যুদ্ধটা কিভাবে নিয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তখন আবারও সেই একই দিক, যে সেটা পরের কথা। আগে বাংলার নির্বাচন হবে। বাংলার নির্বাচন ও সর্বভারতীয় লোকসভা নির্বাচন দুটো তো এক না, দুটো অনেকটাই আলাদা। সুতরাং আমি মনে করি যে আগে 2 তারিখের ফল ঘোষণা হোক, আপনারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি হবে, এবং তারপর দল যেভাবে চাইবে বসে, নীতি নির্ধারণ কমিটি যেভাবে ঠিক করবে, আমাকে কাজে লাগাবে। নিশ্চিতভাবে আমারও কিছু প্ল্যানিং রয়েছে, কিছু চিন্তাধারা রয়েছে, কিছু ভাবনা রয়েছে, সেগুলো আমি এক্সিকিউট করব আগামী দিনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে জিতে যাওয়ার পর, আপনি বলছেন আপনি ডেপুটি চিফ মিনিস্টার হবেন না, কিন্তু এটা আপনারও একটা অবশ্যই দলের জিত, কিন্তু আপনার জন্য এটা একটু বেশি কোথাও জিত মনে হবে না? কারণ এত আক্রমণ, এত লড়াই, এতটা কিছু সবাই করছে, কিন্তু বারবার প্রধানমন্ত্রী আপনার নাম বলছেন। সে বলুক, তার মানে এই না যে দলকে আমাকে পুরস্কৃত করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ডেপুটির দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একাই 100। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রী হলে তিনি একাই চালিয়ে নেবেন, কোনো ডেপুটির দরকার নেই। দলকে আমি যদি আরও ভালো করে মজবুত করতে চাই, আরও সাংগঠনিকভাবে দলের শ্রীবৃদ্ধি করতে চাই অন্যান্য জায়গায়, আমি সেখানে সময় দেবো। আমি দলের জন্য কাজ করবো। আমি ডায়মন্ড হারবারের সাংসদ, কাল যদি বলে মেদিনীপুরে লড়ো, আমি লড়বো, আমি অন রেকর্ড বলছি। পরশু যদি বলে মুর্শিদাবাদে লড়ো, আমি লড়বো। দল আমাকে যেখানে দায়িত্ব দেবে আমি সে কাজ করবো। আমি দলের সৈনিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 5 বছর নিজেকে কিভাবে দেখছে? তো আপনার তো একটা অ্যাসপিরেশন আছে। আমি এই ভবিষ্যৎবাণীগুলো করি না, মানে একটা গোল তো আছে। কোনো গোল নেই, আমি কাজ করে যেতে চাই। আই টেক 1 ডে এট আ টাইম। আমি 5 বছর কি করব, 10 বছর পরে কি করব, 2 বছর পরে কি করব, 1 ডে ইজ টু লং ইন পলিটিক্স। টেক 1 ডে এট আ টাইম। আমি এগুলো ভাবি না যে 6 মাস পরে কি হবে। আমি যে ক্যাপাসিটিতে কাজ করছি, আমি একটা নির্বাচনী কেন্দ্রতে জিতেছি, আমি একটা জায়গায় সাংসদ হয়েছি, আমার তো এখন লক্ষ্য থাকবে 2024 অব্দি আমি সাংসদ। আমি কি করে আমার মানুষের কাজ করব, কি করে আমার এলাকায় আরও উন্নয়ন নিয়ে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার সরকার তৈরি হয়ে গেলে আরও উন্নয়নমূলক প্রকল্প আমি নিয়ে যেতে পারি আমার এলাকায়, কিভাবে মানুষগুলোকে পরিষেবা দিতে পারি। নিশ্চিত অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও শক্তিশালী হবে তো 2রা মের পর? সে তো মানুষ ঠিক করবে, মানুষের উপর ছেড়ে দেওয়া হোক। এবং 2রা মের পর নিউজ 18 বাংলার সঙ্গে আবার নিশ্চয়ই সবার আগে কথা বলবেন, এটা আমরা আশা রাখবো। এবং অনেক অনেক ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সৈনিক হয়েই থাকতে চান। 2রা মে বিকেলে কি হয়, কি ফলাফল বেরোয়, তারপরেই অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন দিকে যায় সেদিকে তাকিয়ে থাকবে সবাই, আর সেদিকে আমরাও তাকিয়ে থাকবো। टॉप टेक TMT लगाओ, टेंशन को भगाओ।